আমি ফার্স্ট ক্লাসটা অ্যাটেন্ড করতে পারিনি, এই প্রথম ক্লাস করতেছি। And what about recording class? আপনারা কি রেকর্ডটা দেখেছিলেন? আচ্ছা, ভাইয়া আসলে রেকর্ডেড ক্লাসটা পাই নাই। ভাই Okay, আজকে recording ভাইয়া class. তো রেকর্ডেড ক্লাসটা কোথায় আছে আসলে ভাইয়া জানি না। আচ্ছা, আমি আবার রেকর্ডেড ক্লাসটা আপনাদের গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দেবো। হোয়াটসঅ্যাপ তো এন্ড টু এন্ড এনক্রিপ্টেড, সেই জন্য দেখা গেছে যে বিগত যে মেসেজ গুলো আছে ওগুলো আপনারা দেখতে পান না। ওয়েল, আই উইল শেয়ার ইট এগেইন, ডোন্ট ওয়ারি। ঠিক আছে? আপনারা কি সবাই এই বছরের পরীক্ষার্থী? বা আমি একটা প্রশ্ন করি, আপনাদের মধ্যে কি কেউ আছেন যে এই বছর আপনাদের সেকেন্ড অথবা থার্ড অ্যাটেম্প্ট হবে? জি ভাইয়া, আমি ভাইয়া, গত বছর রাইটিং এ আমার খারাপ হয়েছিল। So sad. ভাইয়া বিষয় হতেছে যে ওই আর্গুমেন্টিক রাইটিং হোক, তারপর অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, যত রকম টাইপ আছে সবগুলা ডিল করতে পারি, কিন্তু সমস্যা হতেছে কি যখন এই ডিসক্রিপশন রাইটিং দেয় না, জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো, লোভে পাপ মৃত্যু, এই জিনিসগুলা কিন্তু Amplification. এই জিনিসগুলা ভাই কেমনে শুরু করব, কি লিখবো, মিডিলে কি দিব, আসলে আসলে বুঝতে পারি না। এটা ভাই একটু দেখাই দিয়ে নি জিনিসটা, মানে সমস্যা নেই, আজকে আমরা আইবিএ তে যে ধরনের রাইটিং গুলো আসে সবগুলো ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। জি ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে? And one more thing, আপনারা যদি সম্ভব হয়, যেহেতু আমাদের গ্রুপে হয়তো একজন বা একজন জয়েন করছেন, যদি সম্ভব হয় তো ক্লাসের মাঝখানে 9:15 এর ওইদিকে আমাদের গ্রুপে আরেকবার আমাদের ক্লাসের লিংকটা শেয়ার করে দিন, মানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। কেননা এখনো দেখছি যে অনেকে হয়তো জয়েন করছে কিন্তু তারা তো এই লিঙ্ক গুলো খুঁজে পাবে না। Whatever. আমরা আমাদের মূল আলোচনায় আসি। আজকে আমরা আমাদের সেকেন্ড ক্লাসে রাইটিং নিয়ে আলোচনা করব। এখন আইবিএ তে রাইটিং নিয়ে আলোচনা করার আগে একটু ক্লিয়ার করে দেই, আইবিএ তে কিন্তু আমাদের প্রত্যেকটা ধাপই ইম্পর্টেন্ট। যেমন আপনি যখন পরীক্ষা দিতে যাবেন, সেটা আপনাদের পরীক্ষা মোস্ট প্রবাবলি নভেম্বরের 27 তারিখ অথবা ডিসেম্বরের 4-5 তারিখের দিকে হবে। দ্যাট মিনস নভেম্বরের লাস্ট উইক অথবা ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যে হয়ে যাবে। এখন আপনারা সেই দিন যা পরীক্ষা দিবেন তার মধ্যে থাকবে এমসিকিউ এবং রাইট। প্রথমে আপনারা এমসিকিউ লিখবেন 1.5 আওয়ার, তারপরে আপনারা বাদ বাকি যে 30 মিনিটস আছে সেই সময়টাতে রাইটিং অ্যান্সার করবেন। ব্যাপারটা হচ্ছে যে আপনাকে রাইটিং এমসিকিউ সবগুলোতেই পাস করতে হবে, মানে কাট মার্কস তুলতে হবে, রিকোয়ার্ড মার্কস তুলতে হবে। আপনি যদি এমসিকিউ যে 3টা পোর্শন আছে, এমসিকিউ এর 3টা পোর্শনের মধ্যে কি কি আছে সেটা হচ্ছে আপনার ইংলিশ, ম্যাথ এবং অ্যানালিটিক্যাল। এই 3টা পোর্শনের কোনো একটাতে যদি আপনি কাট মার্কস তুলতে না পারেন তাহলে আপনার রাইটিং খাতায় তারা দেখবে না। এবং এই 3টা পোর্শন পার হয়ে যাওয়ার পরে যখন আপনি 3টা পোর্শনে স্যাটিসফ্যাক্টরি মার্ক গেইন করবেন, কাট মার্কস তুলে ফেলবেন, তখন আপনার রাইটিং খাতা চেক করা হবে। এবং রাইটিং খাতা যখন আপনি রাইটিং এও পাস করে যাবেন তখন আপনাকে ভাইবার জন্য কল করা হবে। এবং ভাইভাতে যে কল করা হলো তখন কিন্তু প্রত্যেকটা ক্যান্ডিডেটের পটেনশিয়ালিটি বলেন বা প্রবাবিলিটি বলেন সেম। এই ক্ষেত্রে আবার ভাইভাতে আপনার কি করতে হবে, তাদের যে রিকোয়ারমেন্ট আছে, তাদের যে কাট মার্কসটা আছে সেটা আপনাকে পার করতে হবে, তাহলেই ফাইনালি উইল বি সিলেক্টেড ফর আইবিএ ঢাকা ইউনিভার্সিটি। এখানে এই প্রসেসটা মনে হচ্ছে খুবই জটিল, আসলে তা না। আপনি যদি কেউ একজন বলেছে সাউন্ড কম, আসলে কি সাউন্ড কম? বাকিরাও কি শুনতে পাচ্ছেন না? জি ভাইয়া, আমার কাছে একটু সাউন্ড কম মনে হচ্ছে। কি প্রজেক্ট বানাবো, কি প্রজেক্ট বানাবো? জাহিদ ভাই কিছু একটা প্রজেক্ট বানাতে চাচ্ছেন, হ্যাঁ, আমরা আপনার কথা শুনতে পাচ্ছি। ওই জাতীয় বানাবি, এই সবাই ভাইয়া, কোনো হালে টিকটক। আচ্ছা জাহিদ ভাই, রত্ন ভাইয়ের হচ্ছে যে প্রজেক্ট বানাচ্ছে, আমি না ভাইয়া। ওকে ওকে, ঠিক আছে। আমরা কি নিয়ে কথা সরি, বলছিলাম? একটু না না, ইটস অলরাইট। এটা ক্লাসের মধ্যে হয়, অনলাইন ক্লাসের মধ্যে এটা নিয়ে খুব বেশি কনসার্ন হওয়ার প্রয়োজন ভাইয়া আপনার সাউন্ড একটু কম আসতেছে, শোনা যাচ্ছে না। কিন্তু এত বেশি তো কম আসার কথা না। আপনারা কি সবাই এরকমই শুনছেন? না ভাইয়া, হ্যাঁ ভাইয়া, আগে প্রিভিয়াস আপনি একটু ক্লাসটাতে মনে হয় সাউন্ডটা আপনার ডিভাইসের সাউন্ডটা একটু বাড়িয়ে দেখুন।
আই হোপ আপনার প্রবলেম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, যারা সাউন্ড কম শুনতে পাচ্ছেন তারা একটু ডিভাইসের সাউন্ড বাড়িয়ে দেখুন, তাহলে ইনশাআল্লাহ এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আমরা তারপরে ভাইভা নিয়ে কথা বলছিলাম যে ভাইভা থেকে আপনার ফাইনালি সিলেকশন হবে ফর আইবিএ ঢাকা ইউনিভার্সিটি। এখন আপনি যদি শুরুতেই আপনার পার্ট টাইম অথবা ফুল টাইম সিলেকশন করে রাখেন, সেই অনুযায়ী আপনাকে পার্ট টাইম অথবা ফুল টাইমের জন্য ভর্তি হতে হবে। তো আজকে আমাদের সেকেন্ড ক্লাসের আলোচনার বিষয়বস্তু হচ্ছে রাইটিং। এই রাইটিংটা নিয়ে যদি অনেকের ভয় থাকে, তবে আইবিএ রাইটিং হচ্ছে বাংলাদেশের কম্পিটিটিভ এক্সাম গুলোর মধ্যে সবচেয়ে সহজ। এটা আমি আপনাদেরকে মিথ্যা কথা বলছি না, আপনারা এই রাইটিং এর ক্লাসটা শেষ করার পরে দেখবেন যে আপনার এক ক্লাসেই মোটামুটি রাইটিং এর জন্য প্রায় ভালো একটা প্রিপারেশন হয়ে যাচ্ছে। তবে এরপরে যে আপনার যে কন্টেন্ট ডেভেলপমেন্ট করা বা আপনার মধ্যে আইডিয়া জেনারেট করা, এটা তো আপনার সময়ের সাথে আসবে। তবে রাইটিং এর স্ট্রাকচার বা টেমপ্লেট বা কিভাবে লিখতে হয় সেটার জন্য আমাদের মোটামুটি একটা ক্লাসই যথেষ্ট। সো চলুন আমরা আমাদের ক্লাসে চলে যাই। লেট মি শেয়ার দ্য স্লাইড। Okay, could you see the slide? আপনারা কি স্লাইডটা দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। জি ভাইয়া, স্লাইড দেখা যাচ্ছে। তাহলে আমি আমার ক্যামেরাটা আপাতত অফ করি এবং আপনাদের সাথে আমি এটা নিয়ে একটু আলোচনা করি। তো জি ভাইয়া দেখা যাচ্ছে। একজন কিছু বলতে চেষ্টা করছেন। আপনারা কি স্লাইড দেখতে পাচ্ছেন? জি ভাই, স্লাইড দেখা যাচ্ছে। Okay, very good. Then let's start. We shouldn't waste time. আচ্ছা, আমরা আসি যে আমাদের রাইটিং আসলে কয় ধরনের হয় সেটা আগে আমরা দেখে নিই। আইবিএ তে রাইটিং সাধারণত 4-5 রকমের মধ্যে প্রতিনিয়ত রিপিট হয়। তার মধ্যে যেটা সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে আর্গুমেন্টেটিভ রাইটিং, দেন এসে অর প্যারাগ্রাফ, অ্যাম্পলিফিকেশন, যেটা আমাদের একজন ভাই বললেন যে কোনো একটা স্টেটমেন্ট দেওয়া থাকলে, কোনো একটা প্রভার্ব দেওয়া থাকলে সেই প্রভার্বটাকে যে অ্যাম্পলিফাই করতে বলে। যেমন আপনাকে বলে দিল অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, দেন বললো যে লোভে পাপে মৃত্যু। ভাইয়া কিছু শোনা যাচ্ছে না তো। শুধু কি আপনি শুনতে পাচ্ছেন না নাকি কেউ শুনতে পাচ্ছেন না? ভাইয়া শোনা যাচ্ছে তো, কন্টিনিউ করলেই হয়। ওকে, আপনার মনে হয় ভাই ডিভাইসের সাউন্ড কম আছে, সেজন্য আপনি একটু সাউন্ড বাড়িয়ে দিবেন। ওয়েল, ফাইনালি আসি কি থিমেটিক রাইটিং। থিমেটিক রাইটিং মানে কি আপনাকে অনেকগুলো ভোকাবুলারি দেওয়া থাকবে। এই ভোকাবুলারির মধ্যে আপনাকে কি করতে হবে যে একটা মিনিংফুল থিম দাঁড় করাতে হবে, মিনিংফুল একটা রাইটিং লিখতে হবে, সেটার একটা ক্রোনোলজিক্যাল অর্ডার থাকতে হবে এবং এটা একটা প্যাসেজে বা একটা প্যারাগ্রাফে লিখতে হবে। প্রথমে যেটা সবচেয়ে বেশি আসে বা যেটা থেকে সবচেয়ে ইজিলি মার্ক পাওয়া সম্ভব সেটা নিয়ে আলোচনা করি, আর্গুমেন্টেটিভ রাইটিং। আর্গুমেন্টেটিভ রাইটিং আমাদের মধ্যে কারা কারা আছেন যারা আর্গুমেন্ট করতে ভালোবাসেন, মানে বিতর্ক বা তর্ক করতে ভালোবাসেন? আপনারা কি কেউ আর্গুমেন্ট করতে বা তর্ক করতে ভালোবাসেন না, ডিবেট করতে ভালোবাসেন না? ভাই কলেজ লাইফে ডিবেট করছিলাম আর কি। কলেজ লাইফে ডিবেটর ছিলেন, দ্যাট মিন্স আপনি তো মানে তর্ক করতে ভালোবাসেন বা এটা এনজয় করেন, তাই না? ওয়েল, এটা হচ্ছে কাইন্ড অফ এরকম একটা স্টেটমেন্ট, প্রভোকেটিভ একটা স্টেটমেন্ট দিয়ে দিল এবং সেটা বললো যে এটা আপনি কোন পক্ষে। যেমন আপনাকে বলে দিল হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উইল রিপ্লেস হিউম্যান ইন দ্য ওয়ার্কপ্লেস। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হিউম্যান বা মানুষদেরকে কি করে ফেলবে, ওয়ার্কপ্লেস থেকে রিমুভ করে ফেলবে, রিপ্লেস করে ফেলবে। এখন আপনার এটার পক্ষ থেকে যুক্তি দিতে হবে। আপনি যদি বলেন যে না, হ্যাঁ ঠিক আছে আমি মেনে নিলাম, বা আমি যুক্তি দেখিয়ে বললেন কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানুষকে রিপ্লেস করে দিচ্ছে, অথবা আপনি এটার বিপরীতে বা বিরোধীও যুক্তি দেখাতে পারেন। এইখানে কে সঠিক বা কে ভুল, ইট ডাজন্ট ম্যাটার। আপনাকে দেখাতে হবে হাউ ওয়েল, কতটা সুন্দরভাবে আপনি আপনার আইডিয়াটাকে, আপনি আপনার অপিনিয়নটাকে কি করতে পারেন, প্রেজেন্ট করতে পারেন।
এখানে প্রেজেন্টেশনটা হচ্ছে ম্যাটার। আমাদের কি মনে আছে আমরা মাইকেল মধুসূদন দত্তের একটা কবিতা পড়েছিলাম? কবিতাটার নাম কি ইন্টারমিডিয়েটের সময়? কপোতা খনক। বিভীষণের প্রতি মেঘনাদ। বিভীষণের প্রতি মেঘনাদ, যেটা হচ্ছে আমাদের কি ছিল, মেঘনাদকে নিয়ে লেখা ছিল, তাই না? আমরা কিন্তু জানি, মানে সারা জীবনে আমরা জেনে আসছি কি আমাদের রামায়ণ অনুযায়ী রাম হচ্ছে হিরো, কিন্তু এইখানে প্রেজেন্টেশনটা এমন ভাবে করা হলো, এখানে কিন্তু রাবণকে হিরো বানিয়ে দেওয়া হলো বা মেঘনাদকে হিরো বানিয়ে দেওয়া হলো, তাই না? সো এটা আসলে ম্যাটার করে যে আপনি কিভাবে প্রেজেন্ট করছেন একটা আইডিয়াকে বা আপনার অপিনিয়নকে, আপনার থটকে কিভাবে প্রেজেন্ট করছেন। এই আর্গুমেন্টেটিভ রাইটিংটাও তাই, আপনি যদি খুবই প্রভোকেটিভ একটা স্টেটমেন্ট দিয়ে শুরু করেন, কিন্তু আপনার ওইটার জন্য ওইটার সপক্ষে আপনি লজিক দিতে পারেন, দেন ইউ আর রাইট এন্ড ইউ আর 100% রাইট। এখানকার এই রাইটিংটাই হচ্ছে আর্গুমেন্টেটিভ রাইটিং। সো আপনাকে এটা, আপনি যদি আর্গুমেন্ট দেখাতে পারেন তাহলে তো কোনো সমস্যা নেই। এখন আসি যে এইটা একটা জেনারেল স্ট্রাকচার তো আছে, এটা আসলে কিভাবে লেখা হয়। ফার্স্ট অফ অল আপনাকে একটা ইন্ট্রোডাকশন থাকতে হবে, মানে শুরুর দিকে কিছু কথা থাকবে, যেই কথাগুলো মূলত প্রায় সবগুলো আর্গুমেন্টেটিভ রাইটিং এ আসে, যেখানে কি থাকবে, হুক থাকবে। হুক মানে কি, যে এখন আমরা ভিডিও টিডিওতে অনেক দেখি না যে হুক, হুক জিনিসটা হচ্ছে অ্যাটেনশন গ্র্যাবার, যে প্রথম দেখে যাতে আপনার লেখাটা পড়তে মনে হয়। তারপরে আপনার ওই যে যেই স্টেটমেন্টটা নিয়ে আপনি আলোচনা করছেন সেই স্টেটমেন্টের হালকা একটু ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দিবেন, এবং আপনি যদি কোশ্চেন স্টেটমেন্ট করতে চান বা কোশ্চেন করতে চান সেটা দিয়ে শুরু করতে পারেন, নো প্রবলেম। দেন আসি বডি। বডি কনসিস্ট অফ অ্যাটলিস্ট 2 or 3 প্যারাগ্রাফ। এখানে আপনার 2টা অথবা 3টা প্যারাগ্রাফ থাকবে। তার মানে ওইরকম যে ফার্স্ট অফ অল, সেকেন্ডলি, অ্যাডিশনালি, ফার্দার মোর, এরকম করে আপনি 2-3টা প্যারাগ্রাফ কি করতে পারেন, দিতে পারেন। আর এই 2-3টা প্যারাগ্রাফ হবে আপনার যেই যুক্তিটা দিচ্ছেন সেই যুক্তির রিজনিং বা সেই যুক্তিটার লজিক। আপনি এখানে আপনার টোটাল লজিক কি করবেন, প্রেজেন্ট করবেন, উপস্থাপন করবেন। কাউন্টার আর্গুমেন্ট, কাউন্টার আর্গুমেন্টটা হচ্ছে এইরকম, আপনারা কিন্তু যারা আপনারা যারা বিতর্ক করেছেন বা সুতার্কিক, তারা কি করেন অনেক সময় তর্কের খাতিরে, এটা বলেন না যে তর্কের খাতিরে আমি তোমার কথা মেনে নিলাম, তবে তুমি যে এই কথাটা বললে এটা তো এরকম গুলো ভালো হতো বা এরকম গুলো এটা বেশি ভালো হয়, এইরকম করে আমরা একটা কি করি, আমরা রিফিউটেশন করি না, মানে রিফিউট করি না, যে অন্য একজনের যুক্তি খণ্ডন করি না, যে তার শুতে গিয়ে বা তার সিচুয়েশনে গিয়ে, তার পজিশনে গিয়ে, তার ওই অবস্থাটার কথা আমরা অবস্থাটার কথা আমরা চিন্তা করে সেইটাকে আমরা কি করি, আমাদের নিজের যুক্তি দ্বারা সেটা খণ্ডন করি, যুক্তি খণ্ডন করি। এটা হচ্ছে সেটা কাউন্টার আর্গুমেন্ট। এটা নিয়ে দেখবেন যে অনেক পেইন খাবে যে কাউন্টার আর্গুমেন্ট কি, কাউন্টার আর্গুমেন্টে কি করে, এটা আমি কিভাবে দেবো। কাউন্টার আর্গুমেন্ট কিছু না, সোজা কথা যে আপনি অন্যের জায়গাতে গিয়েই তাদের যুক্তিটা দেখে তাদের যুক্তি যে ভুল সেটা প্রমাণ করে দিচ্ছে। ফাইনালি আপনি কি করবেন, কনক্লুড করবেন বা কনক্লুশন দিবেন, যে আপনি এতক্ষণ যে আলোচনা করলেন আপনার যুক্তি কেন সঠিক বা আপনার যুক্তি কেন হচ্ছে বেশি গ্রহণযোগ্য, সেটার পক্ষে আপনি আরেকবার সেই কথাই খুব সুন্দরভাবে এখানে উপস্থাপন করবেন। ওয়েল, ভেরি গুড। এখন আসি যে আমি আমার প্রিপারেশনের সময় এই টেমপ্লেটটা আমি অলরেডি প্রেপ জোনের ফেসবুক পেজে শেয়ার করে দিয়েছি। আমি চিন্তা করেছিলাম যেহেতু আমার রাইটিং এর জন্য সময়টা হচ্ছে কি ফিক্সড, এখানে আমি 30 মিনিটস পাবো, এর বেশি তো আমি সময় পাবো না। সো আর্গুমেন্টেটিভ রাইটিং হাতে পাওয়ার পরে, আমি টপিকটা পাওয়ার পরে যদি খুব বেশি পরিমাণ চিন্তা করি, মানে আমি কি লিখবো, কিভাবে শুরু করব, আমি এরপরে কোন ক্রনোলজি আগাবো, সেটা যদি করি তাহলে কিন্তু আমি বেশি হাতে সময় পাবো না এবং আমার টাইম ওয়েস্ট হবে। তো আমি এইটা করেছিলাম যে আমার একটা টেমপ্লেট বানিয়ে রেখেছিলাম, যে আমার মোটামুটি যে ধরনের রাইটিং এ আসুক, আর্গুমেন্টেটিভ রাইটিং আমি এরকম করে শুরু করবো এবং এই টেমপ্লেটটা দিয়ে শেষ করবো। তার মাঝখানে মাঝখানে যে ফাঁকা অংশটুকু দেখছেন ফার্স্ট ব্র্যাকেটে প্যারেনথেসিসে, এইখানে আমার যে টপিকটা এসেছে সেই টপিকটা আমি বসিয়ে দেবো। যেমন এটা আমরা দেখি, আমাদের টেমপ্লেটটা আগে আমরা স্টাডি করার চেষ্টা করি। ইন টুডেস ওয়ার্ল্ড, বর্তমান সময়ে দ্য ইস্যু অফ ওয়েদার, আমরা ওই ইস্যুটার কথা বলবো যে ইস্যু নিয়ে আমরা আলোচনা করছি, হ্যাজ বিকাম ওয়ান অফ দ্য মোস্ট ডিবেটেড কনসার্ন। এই ইস্যুটা একটা অন্যতম মাথা ব্যথার কারণ বা একটা তর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। while some believe that, যেখানে কিছু মানুষ বিশ্বাস করে, ওই কিছু মানুষের যুক্তিটা দিবেন ওয়ান স্ট্যান্স, তাদের যুক্তি। আদার্স আর্গিউ দ্যাট, অন্যরা বিশ্বাস করে। however, যাই হোক, দিস এসে আর্গিউস দ্যাট, আমি যে লেখাটা লিখতেছি এই এসেটা এই বিষয়টা কি করে বিশ্বাস করে বা আর্গিউ করে এই বিষয়টা নিয়ে। তারপরে আপনি কি করবেন, কারণ দিয়ে দিবেন, বিকজ আপনি কেন এটা বিশ্বাস করেন বা এই এসেটা কেন এটা নিল, এই লজিকটা নিল, তার পক্ষে তো অবশ্যই আপনাকে কি দিতে হবে, কারণ দিতে হবে।
এখন আসি, এখন আসলে এই যে আমাদের কিন্তু ইন্ট্রোডাকশন পার্ট চলে গেছে। আমরা কিন্তু এখানে আলাদা করে কি লিখবো না, ইন্ট্রোডাকশন এরকম করে কিন্তু আমরা ইন্ট্রোডাকশন লিখতে যাবো না। আমরা এভাবে জাস্ট শুরু করে দেবো। এমনিতে আমাদের এক্সামিনার বা যে আমাদের খাতা অ্যাসেস করবে সে বুঝে যাবে এটা হচ্ছে, এইটুকু হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন। আর অবশ্যই আমরা প্যারা করে লিখবো। আর তার আগে, ইন্ট্রোডাকশনের আগে একটা বিষয় ছিল, এটা একটু খেয়াল করেন। সেটা হচ্ছে ইন্ট্রোডাকশনের আগে আমরা একটা সুইটেবল টাইটেল লিখব। এই একটা সুইটেবল টাইটেল আমাদের লেখাটা অত্যন্ত জরুরি। এটা কিন্তু অনেকে ভুলে যায়, এই টাইটেল লেখার কথা অনেকে ভুলে যায়। এই টাইটেলটা কেমন হবে এটা ডিপেন্ড করবে যে আপনার কোন ধরনের প্রশ্ন এসেছে। এখন টাইটেলের তো আর কোনো টেমপ্লেট হইতে পারে না। টাইটেল ইট ডিপেন্ডস অন দা কোশ্চেন, ইট ডিপেন্ডস অন দা স্টেটমেন্ট, তাই না? সো তারপরে আমরা বডিতে চলে যাই। আমাদের কিন্তু ইন্ট্রোডাকশন শেষ, ইন্ট্রো দেওয়া শেষ। এখানে আমাদের বুক, এই যে প্রথমে আমাদের বুক ছিল ইন্ট্রোডেস ওয়ার্ল্ড, বর্তমান সময় এটা হচ্ছে অন্যতম একটা চিন্তার কারণ, একটা ডিবেটেড কনসার্ন। এটাতে আমরা মানুষের কি করেছি, দৃষ্টি আকর্ষণ করেছি। দেন আমরা আমাদের রাইটিংটা, আমাদের লেখাটা লিখে ফেলেছি। এখন আসি যে আপনার যে বডি শুরু হলো, যেখানে আপনি আপনার মূলত যুক্তিগুলো দিবেন, সেখানে ওয়ান কি রিজন, একটা মূল কারণ হচ্ছে ওয়াই, কেন আমি এটা বিশ্বাস করি, সেটা হচ্ছে একটা কারণ দিবেন। ইজ দ্যাট, সেটা হচ্ছে যে আপনার লজিক দেখাবেন, রিজন দিবেন। তারপরে দিস ইজ বিকজ, এক্সপ্লেইন করবেন। আপনি যেটা বিশ্বাস করেন, কেন এটা বিশ্বাস করেন, শুদ্ধভাবে এক্সপ্লেইন করবেন। এন্ড ফাইনালি, ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল, স্ট্যাটিস্টিক্স, রিয়েল লাইফ ডেটা, এইগুলো কিছু একটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। যেমন আনএমপ্লয়মেন্ট নিয়ে আসলো, আনএমপ্লয়মেন্টের এডুকেটেড যেই বেকাররা আছে বা এডুকেটেড আনএমপ্লয়মেন্টরা আছে, সেই সম্পর্কে কিছু আসলে বর্তমান সময়ে কত পরিমাণ এডুকেটেড আনএমপ্লয়েড আছে, বা প্রতি বছর কি পরিমাণ এডুকেটেড বা গ্রাজুয়েট বের হচ্ছে, তারা কেন আনএমপ্লয়েড থাকছে, এই ধরনের কিছু আপনি রিয়েল লাইফ ডেটা দিয়ে দিলেন বা স্ট্যাটিস্টিক দিয়ে দিলেন। দেন আসেন ইন অ্যাডিশন, তার সাথে এখন আপনি কি করতে যাচ্ছেন, সেকেন্ড যে আপনার কি আছে, সেকেন্ড লজিকটা আছে বা সেকেন্ড আপনার অপিনিয়নটা আছে। আপনার অপিনিয়নকে স্ট্রেনথেন করার জন্য বা আপনার লজিকটাকে স্ট্রেনথেন করার জন্য এটা আপনি কি করতেছেন, ফার্দার মোর বা ইন অ্যাডিশন, অধিকন্তু বা আরো বলা যায় আরো একটা কারণ এখানে দিয়ে দিবেন। আরো একটা কারণ দেওয়ার পরে কি বলছেন, ফার্দার স্ট্রেনথেন্স, এটা আরো শক্তিশালী করে এই আর্গুমেন্টটাকে, তার কারণটা দিয়ে দেওয়ার পরে আপনি কি বললেন, দিস ডেমনস্ট্রেটস দ্যাট, এটা প্রদর্শন করে এই কারণ। ফর ইনস্ট্যান্স আরেকটা এক্সাম্পল আপনি দিয়ে দিন। ভেরি গুড। অ্যাডমিটেডলি, এই যে এখন চলে আসলো কি, কাউন্টার আর্গুমেন্ট। কাউন্টার আর্গুমেন্ট, কাউন্টার আর্গুমেন্টের ক্ষেত্রে আপনি প্রথমেই স্বীকার করে নিচ্ছেন, ভালো কথা, তোমার কথা আমি মানলাম, অ্যাডমিটেডলি স্বীকার করে নিচ্ছি। Some people argue that, some people believe that, তারা যেটা বিলিভ করে বা তারা যেটা নিয়ে আর্গিউ করে, সেই অপোজিং ভিউটা দিবেন আপনি। এখন আপনি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে লেখেন যে some people believe that artificial intelligence will replace the human worker, the human from the workplace, এটা আপনি লিখলেন। This is because, এটা তারা কেন বিশ্বাস করে, this is because, এক্সপ্লেইন করবেন, this is because a lot of low level worker, then low skilled worker, they are losing their job. এটা তো সত্য কথা যে অনেকে যারা ডেটা এন্ট্রি বা হচ্ছে এরকম নর্মাল ধরনের কাজ করে, এরা কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা চ্যাট জিপিটি থেকে শুরু করে যে সকল এআই মডেল আছে, সেগুলো ইন্ট্রোডিউস হওয়ার পরে এরা কিন্তু র্যাপিডলি তাদের কি করছে, রিপ্লেসমেন্ট হচ্ছে বা জব থেকে ছাঁটাই হচ্ছে। এটা তো একটা সত্য কারণ। হাউএভার, এই যে একটা শক্তিশালী কথা যে আপনি আপনার ট্রান্সফরমেশনটা করে ফেলেন। হাউএভার, যাই হোক, দিস আর্গুমেন্ট ইজ নট এন্টায়ারলি অর সোললি কনভিন্সিং বিকজ, কারণটা হচ্ছে প্রচুর পরিমাণ মানুষের কর্মসংস্থানের সুযোগ হচ্ছে। এই কারণে এই যে আর্গুমেন্টটা, এটা হচ্ছে কি কমপ্লিটলি ফ্লড, মানে ভুল। ফাইনালি আসি কনক্লুশন। এখন আপনি কি করবেন, আপনার এই পুরো লেখাটা কনক্লুড করবেন। ইন কনক্লুশন, সার সংক্ষেপে বা আমরা কি বলতে পারি উপসংহার হিসেবে, কনসিডারিং বোথ পার্সপেক্টিভ, দুই দিকের বিষয়টা বিবেচনা করার পর, ইট ইজ এভিডেন্ট দ্যাট, এটা প্রমাণিত যে, আপনি যেটা নিয়ে আর্গুমেন্ট করতেছিলেন সেটা এখানে লিখবেন। লেখার পরে দ্য পয়েন্ট রিগার্ডিং 1 and 2 স্ট্রংলি সাপোর্ট দিস ভিউ। আমি যে পয়েন্ট 1 আর 2 লিখছি, তার মানে এই যে আমার বডিতে দুইটা পয়েন্ট ছিল, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা কি করে, স্ট্রংলি সাপোর্ট দিস ভিউ। আমি যেটা স্টেটমেন্টটা দিয়েছি সেই স্টেটমেন্টটাকে স্ট্রংলি সাপোর্ট করে। দেয়ারফর
ইট ইজ এসেনশিয়াল দ্যাট এখন যদি আপনার কোনো রিকমেন্ডেশন থাকে, যদি কোনো অ্যাডভাইস থাকে, কোনো ব্রডার ইমপ্লিকেশন থাকে, সেটা আপনি এখানে লিখবেন, নতুবা আপনি লিখবেন না, নো প্রবলেম। বুঝতে পেরেছেন? এখন আমরা যে এই পর্যন্ত আলোচনা করলাম, এই আলোচনার ক্ষেত্রে আপনাদের কি কারো কোনো কনফিউশন আছে? না ভাই। ওকে, আপনাদের রেসপন্ড করতে হবে। আমার তো মাঝে মাঝে মনে হয় অনলাইনে ক্লাস নিতে গেলে আপনারা ঘুমিয়ে যান কিনা, কারণ আমি তো আপনাদেরকে দেখতে পাই, আপনারা তো আমাকে দেখতে পাচ্ছেন, কিন্তু ক্লিয়ার। ভাইয়া অনেকেই হচ্ছে মেসেজ করছে আর কি, যে মানে সাউন্ড শুনতে পাচ্ছে না, খুবই কম শোনা যাচ্ছে। ভাই হ্যাঁ, এই সমস্যাটা দেখা যাচ্ছে। আমার মনে হয় সাউন্ডের ব্যাপারটা হচ্ছে, এটা যদি সবার ক্ষেত্রে হতো তাহলে আমি বুঝতাম যে এটা আমার সাইড থেকে হচ্ছে, কিন্তু এটা তো আপনারা অনেকে আছেন শুনতে পাচ্ছেন, তাই না? ভাই আমরা এই হেডফোন ইউজ করতেছি, যার কারণে ক্লিয়ার শুনতে পাচ্ছি। অনেকে মেবি হেডফোন যারা ইউজ করতেছে না, তাদের মেবি প্রবলেমটা যে তারা সমস্যা। কাইন্ডলি হেডফোন ইউজ করে, ওকে, তাদের ডিভাইস থেকে একটু সাউন্ডটা বাড়িয়ে দেয়। এখন আমি কিন্তু আমার নর্মাল ভয়েসের চাইতেও লাউডলি কথা বলছি, মানে আমি যখন প্রেজেন্টেশন দিতে যাই তখনকার মতো করে কথা বলছি, নর্মাল রুম সাউন্ডের মতো করে আমি কথা বলছি না। এখন এর চাইতে তো বেশি জোরে কথা বলা আমার পক্ষে পসিবল না, তাই না? জি ভাই, বুঝতে পারছি। সবাই একটু হেডফোন ইউজ করেন, তাহলে সাউন্ডটা ক্লিয়ারলি শুনতে পাবেন। যে যে মাহিম ভাই বা অনেকে আছেন যে যারা বলেছেন যে হেডফোন করে যে সাউন্ড শুনতে পাচ্ছেন না, বা এরকম কিছু একটা। Well, তারপর আমরা পরবর্তী টপিকে চলে যাই। আমরা টপিকের আলোচনা শেষে আমরা আপনাদের বিশেষ করে আমি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেবো, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আইবি রিলেটেড যে ভাইয়া, কাউন্টার আর্গুমেন্টটা কি সবসময় দিতে হবে? এটা আসলে আপনার উপর ডিপেন্ড করছে। এখন দেখুন, আপনি কাউন্টার আর্গুমেন্ট দিলেন না, বা আমি কাউন্টার আর্গুমেন্ট দিলাম না, আপনি কাউন্টার আর্গুমেন্ট দিলেন, তাহলে কে বেশি মার্ক পাওয়ার ডিজার্ভ করছে? We wrote the same thing, আমরা সেম জিনিস লিখেছি। এখন আপনি কাউন্টার আর্গুমেন্ট দিলেন, আমি দিলাম না, তাহলে টিচার কাকে বেশি মার্কস দিবে? আমাকে। সো ইটস আপ টু ইউ, আপনি লিখবেন কিনা। তবে আমার তো সবসময় আপনাদের কাছে সাজেশন থাকবে যে আপনারা কাউন্টার আর্গুমেন্টটা সুন্দর করে লেখেন এবং সেটা রিফিউট করেন, সেটা বাদ করে দেন। যেই কারণে এই কাউন্টার আর্গুমেন্টটা বা এই ধরনের অপোজিট ভিউটা সেটা গ্রহণযোগ্য হচ্ছেন। আর উই ক্লিয়ার? জি ভাইয়া। ক্লিয়ার? জি ভাইয়া। সামনের দিকে আগাই। আচ্ছা, এখন এই জিনিসটা দেখেন, এই যে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা আমরা একটু দেখে ফেলি। স্যাম্পল আর্গুমেন্টেটিভ বেসে আমরা যেটা যেটা পড়ে আসছিলাম একটু কিন্তু আমাদের মাথায় আছে, যে কি কি পড়েছিলাম আমরা। ইন্ট্রোডিউস অল দ্য ইস্যু অফ ওয়েদার আর্টিফিশিয়াল, মানে দ্য ইস্যু, সেই ইস্যুটার পরে ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডিবেটেড কনসার্ন, এরকম করে লিখছিলাম, তাই না? টেমপ্লেটটা কিন্তু অনেকের মাথায় আছে, আমি যেভাবে এক্সপ্লেইন করেছি। এখন এটা একটু পড়ে দেখেন, এটা আমি একটু এক্সপ্লেইন করছি, দেখেন একদম এটা আপনাদের মাথায় গেঁথে যাবে। প্রথমে আমরা টাইটেল দিলাম, টপিকটা আমাদের কি ছিল? Does artificial intelligence pose a threat to human employment, or does it act as a catalyst for new job creation? মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের হিউম্যান এমপ্লয়মেন্টের ক্ষেত্রে একটা থ্রেট, নাকি এটা আমাদের ক্ষেত্রে আরো একটা ক্যাটালিস্ট বা অনুঘটক হিসেবে কাজ করছে, আমাদের জব পাওয়ার প্রবাবিলিটিকে আরো বাড়িয়ে দিচ্ছে? সেটা আপনাকে আর্গুমেন্টারি বেসে এটার উপর লিখতে বলেছে। তো টাইটেলটা আমরা কি লিখি? দ্য এআই রেভলিউশন, এ ক্যাটালিস্ট ফর গ্রোথ অর এ থ্রেট টু এমপ্লয়মেন্ট। আপনি প্রশ্ন দিয়ে দিলেন, প্রথমে আপনি এটাকে কি করতেছেন না, প্রথমে এটা আপনি হচ্ছে এক্সপোজ করে দিলেন না, আপনি কি নিয়ে লিখছেন, অথবা আপনি এটা চাইলে প্রথমে এক্সপোজ করে দিতে পারেন, এটা আপনার উপর। In today's world, বর্তমান সময়ে the issue of whether artificial intelligence will eradicate human jobs has become one of the most debated concern. এটা একটা অন্যতম চিন্তার বিষয়। While যেখানে some people believe করে AI কি করবে, existential threat create করবে গ্লোবাল ওয়ার্কফোর্সে, others argue করে যে এটা আরো জেনারেট করবে unprecedented economic opportunities, অভূতপূর্ব ইকোনমিক অপরচুনিটিস ক্রিয়েট করবে। এখন আপনি হচ্ছে সেকেন্ড দলের লোক, সো আপনাকে সেকেন্ড দলের হিসেবে আপনাকে কি করতে হবে? যুক্তি দিতে হবে। However, this argues that AI acts as a powerful catalyst for job evolution
and creation because it automates mundane tasks. এটা যে আমাদের প্রতিদিনের যে নিত্য কাজগুলো আছে, মানে আমরা যে কাজগুলো বারবার রিপিট করি, ডেটা এন্ট্রি টাইপের বা নর্মাল টাইপের জাগতিক কাজ, সেগুলোকে কি করবে, রিপ্লেস করবে, অটোমেট করে দিবে, allowing humans to focus on complex creative problem solving. হিউম্যানদেরকে তাহলে কি হবে, আমাদের দেখেন এই যে আমি কিন্তু এখন প্রচুর পরিমাণে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করি, শুধুমাত্র আমি না, ইভেন আমাদের টিচাররাই। আমি আপনাদের একটা মজার কথা বলি, আইবিএ একটা হচ্ছে পার্সপেক্টিভ চেঞ্জের জায়গা। আপনারা যারা যেখানে পড়ালেখা করেন, আপনাদের ইউনিভার্সিটি, আমার এক্স ইউনিভার্সিটিতে আমরা কি দেখে এসেছি, বা আপনারা কি দেখেন, যে আপনি যদি বা আপনার টিচার যদি জানতে পারে যে আপনি আপনার কোন একটা লেখার ক্ষেত্রে বা কোন একটা প্রজেক্টের ক্ষেত্রে, কোন একটা প্রেজেন্টেশনের ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করেছেন, তাহলে টিচাররা খুশি হয় না নাকি তারা রাগ করে? ভাই অবশ্যই রাগ করি। অবশ্যই রাগ করে। আইবিএ তে আসলে পরে টিচার রাগ করবে আপনি যদি আপনার প্রজেক্ট বা আপনার থিসিস, আপনার পেপারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার না করেন। আমাদের সাইফ নোমান খান নামে টিচার আছেন, যিনি হচ্ছে আইবিএ ওয়ান অফ দ্য বেস্ট টিচার্স আমি বলবো, যে ওয়ান অফ দ্য বেস্ট ট্রেনার্স বটে, শুধুমাত্র টিচার না, তিনি ট্রেনার। তো বাংলাদেশের কর্পোরেট ওয়ার্ল্ডে তিনি হচ্ছে মানে আনডিসপুটেড ট্রেনার। যত সকল যে কর্পোরেট লিডারদেরকে ট্রেনিং দেওয়া হয় সবাই সাইফ নোমান খান স্যারের আন্ডারে ট্রেনিং। সাইফ নোমান খান স্যারের কথা হচ্ছে যে যেখানে বিশ্ব বা যেখানে ওয়ার্ল্ড তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে ব্যবহার করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সেখানে আমাদের স্টুডেন্টরা কেন পিছিয়ে পড়ে থাকবে? তার কথা, ইভেন আমি স্টুডেন্টদেরকে আরো কম মার্কস দেব যদি তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার না করে, তারা যদি ব্যবহার না জানে। ইভেন আমি যে কাজটা দেবো তাকে স্পেসিফিকলি বলতে হবে যে আমি কোন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মডেলটা ব্যবহার করেছি, আমি সেটা কিভাবে ইমপ্লিমেন্ট করেছি, আমি কিভাবে প্রম্পট জেনারেট করেছি, এভরিথিং। এর কারণ স্যারের যুক্তি হচ্ছে, আমরা তো এই যে স্যারের একটা এক্সাম্পল এরকম, এখন ইলেকট্রিসিটি চলে আসছে, আমরা কি কখনো হারিকেন ইউজ করবো? অবশ্যই করবো না, কারণ ইলেকট্রিসিটি হারিকেনের চাইতে অনেক বেশি প্রোডাক্টিভিটি আপনাকে দিবে। সেই রকমই যেখানে আমাদের প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় কাজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আমরা সহজে করে ফেলতে পারছি, সেখানে আমরা কেন টাইম ওয়েস্ট করবো? আমরা টাইম ওয়েস্ট করবো, আমরা ইনভেস্ট করবো আরো কমপ্লেক্স প্রবলেমে, আরো ক্রিয়েটিভ প্রবলেমে, বিকজ হিউম্যান মাইন্ড অনলি থিঙ্ক। আমরা ইমাজিন করতে পারি, আমরা থিঙ্ক করতে পারি, আমরা সেটা করবো। আমরা কেন এই যে সকল কাজ রিপিটেটিভ সেগুলো কেন আমরা করবো, তাই না? স্যারের কথাটা হচ্ছে এটাই বলতেছে যে আইবিএ তে আসলে দেখবেন যে আপনাদের পুরো গেম চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখন আমরা বডি প্যারাগ্রাফ লিখবো, ইন্ট্রোডাকশন চলে গেল। ওয়ান কি রিজন, একটা মূল কারণ, ওয়াই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স catalyst is job creation, is a catalyst for job creation. It drives technological innovation and spawns entirely new industries. The industry genre that this is because every technological revolution historically creates more jobs than it destroys by shifting economic demand to higher skilled labor. তো আপনি এখানে আপনার যুক্তি উপস্থাপন করছেন, আপনি কেন এটা বিশ্বাস করছেন সেটা আপনি লিখলেন, তারপর আপনি এক্সাম্পল দিলেন কিছু। ইন এডিশন, তার সাথে সাথে আপনি আরো একটা লজিক এখানে উপস্থাপন করবেন। The integration of artificial intelligence significantly enhances workplace productivity. Productivity কথাটা আমরা অলরেডি বললাম, which further strengthens the argument that it benefits the overall economy. এটা overall economy কে কি করে? বেনিফিট করে, তাই না? This demonstrates, এটা প্রদর্শন করে that business can scale faster and lower operational costs, leading to reinvestment and market expansion. এর কারণে আমরা কি করতে পারবো? মার্কেটটাকে আরো এক্সপ্যান্ড করতে পারবো, আরো লার্জ করতে পারবো। ফর ইনস্ট্যান্স, উদাহরণস্বরূপ কি বলতে পারি? কোম্পানিজ ইউটিলাইজিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর প্রেডিক্টিভ অ্যানালিটিক্স report higher profit margins, enabling them to have more strategic and interpersonal personnel. এখন আসি কাউন্টার আর্গুমেন্ট। ভালো কথা যে তোমাদের কথা মেনে নিলাম, আপনাদের কথা মেনে নিলাম। Admittedly, some people argue that AI will lead to mass unemployment, যেটা আমরা দেখতেই পাচ্ছি অলরেডি, because automated system and advanced robotics can now perform routine. এই যে এখানে কিন্তু আপনি একটা কি রেখে দিয়েছেন, মানে আপনি এইটাকে আবার অ্যাটাক করবেন যে রুটিন, ম্যানুয়াল যে সকল কাজ আছে, ক্লারিক্যাল কাজ আছে, যেখানে আমাদের বুদ্ধি শুদ্ধির খুব একটা প্রয়োজন হয় না, সেগুলো কি করতে পারে? ফাস্টার এন্ড চিপার দেন হিউম্যানদের চাইতে কি করতে পারে? আরো দ্রুত এবং আরো চিপ ভাবে করে দিতে পারে। However, this argument is not entirely convincing. এর কারণটা কি? It assumes that economy is static. এটা ধরেই নিচ্ছে যে ইকোনমিটা হচ্ছে স্ট্যাটিক, কিন্তু ইকোনমি তো স্ট্যাটিক না, এটা হচ্ছে কন্টিনিউয়াসলি চেঞ্জিং, তাই না?
In reality, as old jobs become obsolete, যখন পুরাতন কাজগুলো কি হয়ে যাবে, পুরানো হয়ে যাবে, obsolete হয়ে যাবে, displaced workers transition into new emerging sectors through reskilling and targeted education initiatives. এখন আপনি কনক্লুড করবেন। In conclusion, considering both perspective, দুই দিকের অপিনিয়ন বা দুই দিকের পার্সপেক্টিভটাই আমরা কনসিডার করার পরে, আলোচনা করার পরে এই সিদ্ধান্তে উপনীত হতে পারি বা এটা প্রমাণিত হয় যে artificial intelligence is an engine for economic and professional evolution rather than a simple destroyer of jobs. এটা বরং আরো কি করতেছে বা এটা বরং আরো কি করছে, আমাদের জব ক্রিয়েশন করছে, একটা ইঞ্জিন হিসেবে কাজ করছে। জব ধ্বংস করার চাইতে জব ক্রিয়েটের যে প্রবাবিলিটি বা পোটেনশিয়ালিটি এটা বেশি। The points regarding the creation of new tech industries and enhanced corporate productivity strongly support this view. Therefore, সুতরাং it is essential that এই যে এখানে আপনি কি করছেন, আপনার রিকমেন্ডেশন বা আপনার সাজেশনটা দিয়ে দিচ্ছে। It is essential that governments and educational institutions invest in continuous skill development programs to prepare the workforce for an AI augmented future. এখন বলেন, আপনি যখন এই টেমপ্লেটটা মাথায় রাখবেন, আপনি তো মোরাল লেস এটার কাছাকাছি লিখবেন, তাই না? লিখবেন কিনা? জি ভাইয়া। তো জি আমি ভাইয়া। যদি এটা আপনার পরীক্ষার হলে লিখে দিই এবং আপনি যদি আমার অ্যাসেসমেন্ট করেন, তাহলে আপনি আমাকে 15-এর মধ্যে কত মার্কস দিবেন? ভাইয়া কথা হলো, সবাই যদি এই টেমপ্লেট ইউজ করে তাহলে তো সবাইকে সমান নম্বর দেবে। এটাও ডিপেন্ড করবে আপনার কন্টেন্টের উপর। টেমপ্লেট তো আমি সেম আপনি ইউজ করছেন, বা আমি কিন্তু আপনাকে এই টেমপ্লেট ইউজ করার জন্য প্রমোট করছি, ইটস আপ টু ইউ। আপনি চাইলে এটা ইউজ করতে পারেন, চাইলে একটা বেটার ইউজ করতে পারেন, বা আপনি একটা নিজে বানিয়ে নিতে পারেন, এটা তো কোনো সমস্যা নেই। আমি এটাই বলতেছি যে আপনি কিন্তু এরকম ভাবে একটা সুন্দর টেমপ্লেটের উপর লিখলে আপনি মোরাললেস সেম মার্কই পাবেন। আপনি ভালো একটা মার্ক কি করতে পারবেন, গেইন করতে পারবেন, অ্যাটেইন করতে পারবেন, তাই না? এখন বলেন, আর্গুমেন্টেটিভ রাইটিং যদি আপনি শুধুমাত্র কি করেন, মানে 3-4 দিন বা 1 সপ্তাহ ভালোভাবে প্র্যাকটিস করেন, এখান থেকে আপনি একটা ভালো মার্কস নিয়ে আসতে পারবেন না? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। জি আপনাদের এটা জি নিয়ে ভাইয়া। কোনো চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, এখন আসি এক্সপোজিটরি রাইটিং। এক্সপোজিটরি রাইটিং আছে কজ এন্ড ইফেক্ট বা ডেসক্রিপটিভ, এই ধরনের রাইটিং আছে। তারপরে হচ্ছে এসে টাইপের আদা কথা। আপনি কিছু বলতে চাচ্ছেন? ভাইয়া আর্গুমেন্টিভ রাইটিং এর ক্ষেত্রে যদি আমি দুইটাই হচ্ছে যদি আমি দুইটা দিকে হচ্ছে কনফার্ম লিখি, তাহলে কি সেটা হবে না? যেমন এআই এর ক্ষেত্রে হচ্ছে জব যেমন বাড়তেছে তেমন করতেছে। আমি দুইটাই যদি রিজনিং দিয়ে হচ্ছে লিখি যে এটার জন্য অ্যাকচুয়ালি কমতেছে, এটার জন্য বাড়তেছে, তাহলে হচ্ছে সেটা কি ইম্প্যাক্টফুল হবে, নাকি শুধুমাত্র একটা জিনিস নিয়ে লিখলেই সেটা বেশি ইম্প্যাক্টফুল হবে? দেখেন, আপনি বিজনেস স্কুলে আসছেন, আপনার একটা ছোট্ট একটা কি বলে লজিক্যাল রিজনিং, বিজনেস স্কুলে আপনি আসছেন এন্ড ইউ উইল বি ডিসিশন মেকার, মানে ইউ উইল মেক ডিসিশনস, তাই না? আপনাকে কি করতে হবে? ডিসিশন মেক করতে হবে, তাই তো? ডিসিশন মেক করতে হবে কিনা? আমার কথা শুনতে পাচ্ছেন? আপনার যদি এমন একটা সিচুয়েশন থাকে যেখানে আসলে একদমই টেন্টেটিভ বা একদমই ওইখানে ডিসিশন মেক করা আপনার দ্বারা সম্ভব হচ্ছে না, তাহলে আপনি কি যাবেন, দুই দিকের ব্যাপারটাই আপনি এক্সপ্লেন করে বলবেন যে হ্যাঁ দুই দিকের ব্যাপারটাই ঘটছে, কিন্তু যেহেতু আপনি বিজনেস ওয়ার্ল্ডে আসতে যাচ্ছেন, কর্পোরেট ওয়ার্ল্ডে আসতে যাচ্ছেন, ইউ মাস্ট বি ডিসাইসিভ। ইনডিসাইসিভ বলে এখানে হবে না, বুঝতে পেরেছেন? আপনি যদি ডিসাইসিভ হন এটাই বেশি ভালো হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে এমন থাকবে যে যেখানে আপনার মনে হবে যে না দুইটাই সত্য, তো সেখানে আপনি দুইটাই সত্য হিসেবে উপস্থাপন করার তার কোনো ওয়ে নাই। লজিক দেখাতে বললে ঠিক আছে, নো প্রবলেম। তবে আমি যেটা বললাম ওটা মাথায় রাখার চেষ্টা করবেন যে আমরা ডিসাইসিভ হলে সেটাই ভালো হয়। কারণ বিজনেস ওয়ার্ল্ডে বা বিজনেস স্কুলে আপনি এই জন্যই ভর্তি হচ্ছেন যে আপনি বিজনেস ডিসিশন মেকিং করতে চান। দিন শেষে কিন্তু একটা কোম্পানি বা একটা ফার্ম আপনাকে এই জন্যই হায়ার করবে, কেননা একটা ম্যানেজার হিসেবে বা একটা ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আপনার সেই জন্যই হায়ার করবে যে আপনি তাদেরকে ডিসিশন দিতে পারেন, সবকিছু অ্যানালিসিস করে আপনি তাকে বলতে পারেন যে না তোমাকে এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না, তোমাকে বি রাস্তা দিয়ে যেতে হবে, কেন বি রাস্তাটা হচ্ছে তোমার জন্য বেশি ফ্রুটফুল হবে, বেশি প্রোডাক্টিভ হবে। ওকে, তবে
এমন তো সিচুয়েশন আসতেই পারে যেখানে এই রাস্তাও যতটুকু প্রোডাক্টিভ, বি রাস্তাও ততটুকু প্রোডাক্টিভ, তখন আপনি তো মিথ্যা কথা বলতে পারবেন না, আপনাকে লজিক দিয়ে উপস্থাপন করলেই হবে। আর ইউ ক্লিয়ার? আরে আমার একটা প্রশ্ন ছিল, শুনতে পাচ্ছেন? আমরা কোশ্চেনের পর্বটুকু একটু পরে করি, আমরা পুরো আমাদের কাছে ক্লাস শেষ হবে না। হ্যাঁ, আমার আসলে এই পার্টটাতে, প্রথম পার্টটাতে একটা প্রশ্ন ছিল। আচ্ছা, মেক ইট ফাস্ট দেন। And one more important হ্যাঁ, thing, হচ্ছে প্রশ্নটা হচ্ছে, just a moment, let me, sorry to interrupt you. আচ্ছা, আমরা যে প্রশ্ন বা অ্যান্সার করি, এই প্রশ্নোত্তর আমি যদি আপনাদের যারা ক্লাস করতে পারে না, অনেকেই তো আছে, এগুলো কিন্তু আপনাদের কমন প্রশ্ন, এগুলো যদি আমি বা আপনাদের যে পেজ আছে, ফেসবুক বা গ্রুপ আছে, সেখানে শেয়ার করি, থেকে আপনাদের কোনো মানে সে আছে বা এটার এগেইনস্টে আপনাদের কি কোনো মত আছে? না না ভাইয়া, ওটা তো আমাদের জন্য হেল্পফুল হবে ভাইয়া। আচ্ছা, দেন ভেরি গুড। আমার মনে হয় যে আপনারা যে প্রশ্নগুলো করেন এগুলো আপনাদের এই বলতে গেলে রিপিটেটিভ কোশ্চেন, এগুলো আপনাদের সবার মনে থাকে, কেননা আপনারা এখন অনেক বেশি কনফিউজ। আমি তো দেখেছি যে গ্রুপে আপনারা অনেক সময় মিসকনসেপশনও তো একজন ছড়াচ্ছিল, তো সেটা থেকে ভাবলাম যে আপনাদের আইডিয়া সম্পর্কে হয়তো ওইরকম ভাবে অনেকের আছে, সবার নেই। মানে সবাই সবাই যদি এক জায়গায় আমরা দাঁড় করাই তাহলে বলতে হবে যে সবার একদম ক্লিয়ার কাট আইডিয়া নেই। সুতরাং আপনারা যখন প্রশ্ন করবেন একটু ভালোভাবে প্রশ্ন করলে আমি সেগুলো দরকার হয় আপনাদের পেজে বা গ্রুপে দিয়ে দেবো, যাতে করে বাকি সবাই ঠিক আছে। হ্যাঁ, আমার স্পেসিফিক একটা প্রশ্ন ছিল, সেটা একটা প্রশ্ন ভাই, এই প্রথম পার্টে ওকে, আর্গুমেন্টেটিভ রাইটিং। এখানে আমার প্রশ্নটা ছিল ভাই, আর্গুমেন্টেটিভ রাইটিং লিখতে গেলে আমার কি স্পেসিফিক্যালি ক্লিয়ারলি আমার একটা মানে পজিশন নেওয়া লাগবে না, যেমন হচ্ছে আমি এটা বিলিভ করি অর নট, এরকম কিছু একটা সেটা নিয়ে প্রথম আমরা কথা পার্টে বলছিলাম এতক্ষণ, সেটা নিয়ে আমরা কথা বলছিলাম, যেহেতু আপনাকে একটা ডিসিশন দিতে হবে, সুতরাং এটাই ভালো হয় যে আপনি একটা ডিসিশন দিলেন, আপনি মিডল দ্য ওয়েতে না গিয়ে বা মাঝখানের রাস্তা দিয়ে না গিয়ে আপনি যে কোনো একটা ডিসিশন দিয়ে দেবেন, যেটা আপনার কাছে বেশি সুইটেবল মনে হয়, এটা আপনার কাছে মনে হয় যে না এটাই হচ্ছে বেশি কি করে, অন্য আরেকটা যে যুক্তি আছে সেটাকে কি করে দেয়, সেটার চাইতে বেশি ভালো হয় বা সেটাকে আরো নিচু করে দেয়, দাবিয়ে দেয়, এরকম কিছু একটা আপনি ডিসিশন নিয়ে নেবেন, সমস্যা কি? ধন্যবাদ ভাই। যেমন ভাইয়া হচ্ছে আমি একটা কেস যদি বলি যে কোম্পানিগুলোর ক্ষেত্রে তারা ফিমেল এমপ্লয়ি হচ্ছে হায়ার করবে না, কারণ মেটার্নাল যেই গ্যাপটা আছে হ্যাঁ, সেটা হ্যাঁ। হচ্ছে সেটার এই জন্য সকল ক্ষেত্রে আপনি কোম্পানিকে তাকে 100% ছুটি দিতে হয়, and ওই জিনিসটার জন্য কোম্পানির হচ্ছে প্রফিট লস হয়। এটা হচ্ছে যদি Sorry? আর কি আসে যে অ্যাকচুয়ালি কোম্পানির কি করা উচিত যে ফিমেল আপু, আমি আপনার ভাইয়া প্রশ্নটা বুঝতে পারিনি, আপনি যদি একটু শর্টে বলতেন। আমার কথা বুঝতে পেরেছেন? আমি অডিবল? আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? জি ভাইয়া। জি ভাইয়া। আপু কি প্রশ্ন করেছিল, কেউ কি শুনেছেন? কেউ প্রশ্নটা করতে পারবেন? ভাইয়া আমার কাছে আপু আমার মনে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিল, বাকিরা কেউ কি শুনেছেন প্রশ্নটা? না ভাইয়া। স্যার প্রশ্নটা না ভাই, কোশ্চেন আমরা বুঝতে ভাইয়া পারি না, এখন কি অনেক শোনা বড় যাচ্ছে? করছে তো। হ্যাঁ আপু, এখন শোনা যাচ্ছে। মেক ইট ফাস্ট, আপনার প্রশ্নটা সংক্ষেপে করুন, যে কি প্রশ্ন ছিল আপনি? মোস্ট প্রবাবলি নেটওয়ার্ক ইস্যু ফেস করছে। আপনার প্রশ্নটা মনে হয় এমন ছিল যে কোম্পানিরা রিট্রেন্সমেন্ট বা কর্মী ছাঁটাই করছে, সেই সকল ক্ষেত্রে ম্যাটারনাল যে ইস্যু আছে, ম্যাটারনাল ইস্যুর কারণে মেয়েরা কাজ বেশি সময় করতে পারে না, তাদেরকে বাচ্চাকে বেশি সময় দিতে হয়, তার কারণে কোম্পানি ছাঁটাই করতে চাচ্ছে। এই পক্ষে আপনি যুক্তি দেন, বা আপনি এর পক্ষে নাকি বিপক্ষে? এই সকল ক্ষেত্রে আপনারা সব সময় কি করবেন? এই ধরনের কাজের বিপক্ষে থাকবেন, ঠিক আছে? বিজনেস ওয়ার্ল্ড কখনোই এখানে কখনোই হওয়া যাবে না, ক্রুয়েল হওয়া যাবে না। যখনই উইমেন এমপ্লয়মেন্টের কথা আসবে, যখন এরকম ম্যাটারনাল ইস্যু আসবে, আপনারা সবসময় ম্যাটারনাল ইস্যু বা উইমেন এম্পাওয়ারমেন্ট এইসবকে প্রাধান্য দেবেন। আইবিএতে কিন্তু উইমেন এম্পাওয়ারমেন্টটাকে একদম খুবই ভালোভাবে, তবে খুবই স্ট্রংলি দেখা হয়।
বুঝতে পেরেছেন? না আপনার লেখাতে যদি কোনো রকম ভাবে এরকম মিসোজিনিস্টিক এরকম একটা মনোভাব বা অ্যাটিটিউড আসে, তাহলে কিন্তু আপনি কোনো সময় সিলেক্টেড হবেন না। এখানে মেয়েদেরকে ম্যাক্সিমাম রেসপেক্ট করা হয়। বুঝতে পেরেছেন? জি ভাই, জি ভাইয়া। Okay. So we can proceed now. আচ্ছা, তারপরে থিমেটিক রাইটিং, যেটা তারপরে বেশি গুরুত্বপূর্ণ। থিমেটিক রাইটিং এর একটু কথা বলি। থিমেটিক রাইটিংটা হচ্ছে আমাদের একটা অনেকগুলো ভোকাবুলারি দেওয়া থাকবে। বুঝতে পেরেছেন? অনেকগুলো ভোকাবুলারি দেওয়া থাকবে। এই ভোকাবুলারি গুলো আপনাকে কোনো সিরিয়ালি বা কোনো ক্রোনোলজিক্যাল অর্ডারে দেওয়া থাকবে না। এমনি মনে করেন যে এরকম এলোমেলো ভাবে সাফল করে দেওয়া থাকবে। যেরকম কিওয়ার্ডস বলে আপনাকে অনেকগুলো ভোকাবুলারি দিয়ে দিবে। ডিপ্লি মানে হ্রাস করা, গ্রিন, সবুজ, হিউম্যান বিং, মানুষ, কনজারভেশন, সংরক্ষণ, রিসোর্স, সম্পদ, স্পিসিস, প্রজাতি, ফরেস্ট, বন, এরকম অনেকগুলো ওয়ার্ড দিয়ে দিবে। তো আপনাকে কি বলবে? আপনাকে বলবে যে এইটার উপরে আপনাকে একটা রাইটিং লিখতে হবে, যেটাকে বলে থিমেটিক রাইটিং। এটার উপর একটা থিম দাঁড় করাইতে হবে। এখন দেখেন, রাইটিং এর ক্ষেত্রে আপনার কি বিষয় খেয়াল রাখতে হবে? আপনাকে একটা সুইটেবল টাইটেল দিতে হবে। আপনার এই সকল ওয়ার্ড দেখে এগুলো অ্যানালাইসিস করে আপনি বুঝবেন, একটা ডিসিশনে যাবেন যে আমি এই ধরনের লেখা লিখবো, সুতরাং আপনি ওইটার উপর একটা টাইটেল দেবেন। অথবা আপনি একটা কাজ করতে পারেন, টাইটেলের অংশটা ফাঁকা রেখে পুরো লেখাটা লিখে এসে ফাইনালি আপনি টাইটেলটা দিতে পারেন। তখন আপনার মাথায় আরো ভালো খেলবে যে আমার এই লেখাটার জন্য টাইটেল কি হলে ভালো হতো, সেটাও করতে পারেন। তারপরে কি বলছে? উইদিন ওয়ান প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফের মধ্যে লিখতে হবে। এখানে কিন্তু এস এর মতো 3-4টা প্যারাগ্রাফ বা আর্গুমেন্টেটিভ রাইটিং এর মতো অনেকগুলো প্যারাগ্রাফ লেখা যাবে না। The conclusion should summarize all ideas presented in a sentence or two. ফাইনালে আপনার যে ওই কনক্লুশন কিন্তু আবার আলাদা লিখেন না, একই প্যারার মধ্যে। এই যে ফাইনাল যে দুইটা সেন্টেন্স লিখতেছেন, এই দুইটা সেন্টেন্সের মধ্যে যেন আপনার এই পুরো ভাবটা চলে আসে যে আপনি কি নিয়ে লেখালেখি করছিলেন। তো এখন এই সকল ওয়ার্ড দেখে আপনি একটা জিনিস লিখতে পারেন, সেটা হচ্ছে কি এইটাই লিখতে হবে তা কিন্তু না, এটার বাইরে আপনি অন্য কিছু লিখতে পারেন, আরো ভালো কিছু লিখতে পারেন। এটা দেখে আপনি এরকম একটা লেখা লিখলেন, সেটার টাইটেল কি দিলেন? ডিফরেস্টেশন এন্ড ক্লাইমেট চেঞ্জ। কেননা এখানে ডিফরেস্টেশন, ট্রি ডিপ্লিট বা হ্রাস করা, কেটে ফেলা, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, মাইগ্রেশন, সি লেভেল, মেল্টিং অফ আইস, ভালনারেবল, এই ধরনের ওয়ার্ড অনেক ছিল, সেজন্য আমরা বেছে নিয়েছি যে ডিফরেস্টেশন এন্ড ক্লাইমেট চেঞ্জ। আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে, যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, এইটা সেটা হচ্ছে এইটা, আন্ডারলাইন দ্য গিভেন ওয়ার্ডস when using them. আপনি যখন এই সকল ওয়ার্ড এই রাইটিং এ ইউজ করবেন, তখন আপনাকে কি করতে হবে? ওই ওয়ার্ড গুলোর নিচে আন্ডারলাইন করে দিতে হবে। কেননা এক্সামিনারের এত সময় নেই যে আপনি প্রত্যেকটা ওয়ার্ড লিখছেন কিনা সেটা খুঁজে খুঁজে দেখার জন্য, তাই না? বুঝতে পেরেছেন কি আমার কথা? আপনারা যদি এটা না করেন তাহলে কিন্তু ডেফিনেটলি অনেক মার্কস কম পাবেন, এবার মার্কস নাও দিতে পারে যে আপনি পুরো নিয়মটাই মানেননি। এখানে কি বলছে? ডিফরেস্টেশন ইজ ক্লোজলি রিলেটেড টু ক্লাইমেট চেঞ্জ। যেখানে ক্লাইমেট শব্দটা ছিল, এই ক্লাইমেট শব্দটা এখানে থাকে তাহলে দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে দিবেন না। চেঞ্জ আছে কিনা এটা তো আপনি শুরুতে লিখবেন, এটা লেখার পরে তো আপনি এখান থেকে মানে কোন ওয়ার্ডটা এখান থেকে আনলেন তখন আপনি সহজে বুঝে যাবেন না, আপনার জন্য এটা বেশি সুবিধা হবে। তো হিউম্যান বিং, হিউম্যানের কথা এখানে ছিল, দেখেন যে হিউম্যান বিং। তাহলে হিউম্যান বিংটা এক কাজ করবেন, সেটা হচ্ছে যখন যে ওয়ার্ডটা নিয়ে নিলেন ওইটাকে একটা দাগ দিয়ে দিবেন পেন্সিল দিয়ে। হিউম্যান বিং লেখার পরে এই হিউম্যান বিং যে এখানে আপনি ইউজ করলেন এটা নিচে আন্ডারলাইন করে দিন কালো কালি দিয়ে, অথবা বড় জোর ব্লু পেন দিয়ে। কালোটা দিয়েই বেটার হবে, ব্লু বা রেড তো কখনোই। তাহলে আমি এখানেই কালো কালি দিয়ে করি, তাছাড়া আবার আপনাদের মাথার মধ্যে কেটে যেতে পারে। Just a moment. ভাই ব্লু পেনটাকে ইউজ করা যাবে না? ব্লু পেন ইউজ করতে পারেন, সমস্যা নেই। ব্লু পেন ইউজ করে অনেকেই সৌন্দর্যের জন্য, তবে রেড পেন কখনো ইউজ করবেন না। কালো হচ্ছে সবচেয়ে সেফ। এত বেশি সময় জয় না থাকলে কালো কালোতেই আন্ডারলাইন করবি। হিউম্যান বিং, এই যে এখান থেকে আপনি হিউম্যান বিংটা নিয়ে আসলাম। ইজ কাটিং ডাউন ট্রিজ ফর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এই যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এখান থেকে নিয়ে আসলাম, এখানে কি করবেন? আন্ডারলাইন করে দেবেন। এন্ড মেক্স আওয়ার গ্রিন, গ্রিন শব্দটা নিয়ে আসছেন, আন্ডারলাইন করেন। তারপরে ফরেস্ট ওয়ার্ডটা এখানে ছিল, ফরেস্ট ওয়ার্ড নিয়ে আসছেন, ফরেস্ট আন্ডারলাইন করেন। ডিপ্লিট মানে হ্রাস হয়ে যাচ্ছে বা হ্রাস করা, ডিপ্লিটেড আন্ডারলাইন করেন। As a result, lots of species নিয়ে আসছেন এখান থেকে, এই যে আন্ডারলাইন করেন। লুজিং দেয়ার হ্যাবিটাটস নিয়ে আসছেন,
আন্ডারলাইন করেন। হ্যাবিটেট মোস্ট প্রবাবলি আছে কি, না থাকলে আন্ডারলাইন করবো না। হ্যাবিটেটস এন্ড উই আর এট এ টাইম অফ লুজিং মেনি রিসোর্সেস, রিসোর্স এখানে আছে, রিসোর্সটাকে আন্ডারলাইন করে থাকি। Greenhouse effect is one of the greenhouse effect is on the earth because of deforestation. Deforestation এর কারণে কি হচ্ছে, গ্রিনহাউস ইফেক্টটা আমরা দেখতে পাচ্ছি। কনসিকুয়েন্টলি মেল্টিং অফ আইস, এই যেখানে যে মেল্টিং অফ আইস এর কথা আছে সেটা এখানে দিলেন। মানে আপনি বোঝাচ্ছি যে আপনি যখন সেন্টেন্সে ওয়ার্ডটা নিয়ে আসবেন তখন এটাকে আন্ডারলাইন করে দিবেন টিচারের বা আপনার যে খাতা অ্যাসেস করবে সে যাতে সহজে বুঝতে পারে আপনি সবগুলো ওয়ার্ড লিখেছেন। এখন এই লেখা রিলেটেড কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, বলুন। জি ভাইয়া, এখানে যে কিওয়ার্ডস গুলো দেওয়া আছে সবগুলো ওয়ার্ড কি ইউজ করতে হবে নাকি হ্যাঁ, সবগুলো ওয়ার্ড ইউজ করতে হবে। ওখানে দেখবেন যে স্পেসিফিক্যালি বলে দিবে, সুনির্দিষ্টভাবে বলে দিবে ইউজ অল দ্য ওয়ার্ডস, তাহলে সবগুলো ওয়ার্ড ইউজ করতে হবে। এক্ষেত্রে অনেকের মনে হতে পারে যে ভাই আমি দু একটা ওয়ার্ডের মিনিং তো নাও জানতে পারি, দু একটা ওয়ার্ডের মিনিং না জানলে ওইটা তো আর আপনার ব্যবহার করার কোনো সুযোগ নেই, তাই না? ওটা আপনি আপাতত স্কিপ করতে হবে। তার মানে ওই ওয়ার্ডটা আপনি ইউজ করলেন না, আপনি অবশ্যই কম মার্কস পাবেন। যে সবগুলো ওয়ার্ড ইউজ করবে সে বেশি মার্ক পাবে, সিম্পল। এখন দেখেছেন যে ভোকাবুলারিটা আসলে কত বেশি জরুরি। আইবিএ প্রিপারেশনের ক্ষেত্রে ভোকাবুলারি যে এত বেশি গুরুত্বপূর্ণ, আইবিএ এবং বাংলাদেশের ব্যাংকের পরীক্ষা, ব্যাংকের পরীক্ষাগুলোতে আমি দেখেছি যে ভোকাবুলারি বেসড অনেক প্রশ্ন আসে। আর ভোকাবুলারি বেসড প্রশ্নটার অ্যান্সার করা একদমই সোজা যদি আপনি ভোকাবুলারির কনটেক্সচুয়াল ইউজ জানেন। সুতরাং আজ থেকে আপনারা, এখানে আমি আরেকটা কথা বলে রাখি, এখানে অনেকেই হয়তো মন খারাপ করবেন যে আমি এই প্রোগ্রামটা শুরু করেছি, দেখবেন যে অনেকেই শুরুর দিকে অনেক উৎসাহ নিয়ে ক্লাস করবে, বাট আফটার এ ওয়াইল দে উইল লুজ দেয়ার মোটিভেশন, তারা তাদের উৎসাহ বা উদ্দীপনা হারিয়ে ফেলবে। এর কারণটা হচ্ছে আইবিএ ক্র্যাক করা বা বাংলাদেশের প্রেক্ষাপটে ভালো নবম গ্রেডের চাকরি পাওয়া, বিসিএস ক্যাডার হওয়া, বাংলাদেশ ব্যাংক বা যে সকল সরকারি ব্যাংক সে সকল চাকরি পাওয়া, এগুলো কিন্তু মোটামুটি ভালো ডিফিকাল্ট, একদম ইজি না, একদম পিস অফ কেক না। ডিফিকাল্ট কাজ করতে আমরা অনেকেই ভয় পাই, অনেকে আমাদের ডিফিকাল্ট কাজ করতে ভালো লাগে। তো সিম্পল হিসাব, আপনি ডিফিকাল্ট কাজ করবেন না, আপনি অ্যাভারেজ রেজাল্টও পাবেন না। আপনি অ্যাভারেজ এফোর্ট দিবেন, অ্যাভারেজ রেজাল্ট পাবেন। আপনাকে আইবিএতে আসতে হলে আপনার ম্যাক্সিমাম এফোর্টটা দিতে হবে, ইনশাল্লাহ আইবিএ হয়ে যাবে। আইবিএ এমন বেশি কঠিন না যেখানে আপনি এফোর্ট দিতে পারবেন। যে I cracked IBA in my first attempt within 3 months, 3.5 মান্থের মধ্যে আমি আইবিএ যেটা ক্র্যাক করতে পেরেছিলাম। আপনার হাতে তো ততটুকু সময়ই আছে, আপনি এখন থেকে একদম ফোকাস প্রিপারেশন নিন। আপনি এখন থেকে রিসোর্স গুলো ভালো করে পড়ুন, ভোকাবুলারি, গ্রামার, ম্যাথমেটিক্স, তারপরে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি বা রিজনিং গুলো ভালোভাবে প্র্যাকটিস করুন, নিয়মিত প্র্যাকটিস করুন, দেখবেন যে আপনার আইবিএ তে হয়ে গেছে। আর আইবিএ তে যখন আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে যখন আপনি আইবিএ, ঢাকা ইউনিভার্সিটির এমবিএ বা বিবিএ তো ওরা তো চাকরি পরীক্ষা দিবে না, এমবিএ দের কথাই বলছে। এমবিএটা যখন আপনি ক্র্যাক করে ফেলবেন তখন দেখবেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে কোন চাকরিরই ম্যাথ এবং ইংলিশ, ম্যাথ অ্যান্ড ইংলিশ আপনার কাছে কঠিন মনে হচ্ছে না। আপনার কাছে ম্যাথ আর ইংলিশ একদম পানির মতো মনে হচ্ছে, বুঝতে পেরেছেন? এর কারণটা হচ্ছে আপনি একদম হার্ডেস্ট ম্যাথ, কমপ্লেক্স ম্যাথ প্র্যাকটিস করে যাচ্ছেন, কমপ্লেক্স রুটস, তারপরে আপনার ভোকাবুলারি, এগুলো মেমোরাইজ করে এগুলো ইউজ জেনে যাচ্ছেন। তাহলে আপনার ক্ষেত্রে তো আর এগুলো আপনার ইংলিশ এবং ম্যাথ আপনার জন্য পানি পানি হয়ে যাবে একদম। সো এই ইনভেস্টমেন্টটা শুধুমাত্র আপনার আইবিএ ঢাকা ইউনিভার্সিটির জন্য না, এই ইনভেস্টমেন্টটা কিন্তু আপনার ফিউচারে যে আপনি গভর্নমেন্ট এক্সামের পরীক্ষা দিবেন, গভর্নমেন্ট জব এক্সামের, এটার জন্য একটা আর্লি ইনভেস্টমেন্ট হয়ে থাকছে কিনা? আমি রাইট অর রং? জি ভাইয়া। রাইট ভাইয়া, রাইট। তো এটা যে আপনার ওয়েস্ট অফ টাইম হবে, ওয়েস্ট অফ মানি হবে বা ওয়েস্ট অফ এফোর্ট হবে, এটা ভাবাটা একদমই না। আপনি আপনার 100% এফোর্ট দেন, দেখবেন যে সৃষ্টিকর্তা আপনাকে এর মধ্যে থেকে বেস্ট বেটার, একদম আপনি যেটা কল্পনা করতে পারছেন না সেই রেজাল্ট আপনাকে দিয়ে দিন। ঠিক আছে, ইনশাআল্লাহ। আমাদেরকে সবসময় গ্রেটফুল থাকতে হবে। উই মাস্ট বি গ্রেটফুল। ভাই আমার থিওরিটিক রাইটিং এর প্রশ্ন ছিল ভাই। জি ভাই বলুন। ভাই এখানে যে ওয়ার্ড গুলো ব্যবহার করেছে এগুলো অন্য কোনো ফর্ম আমি ব্যবহার করতে পারবো? যেমন হচ্ছে এখানে নাউন ফর্ম দেওয়া থাকলে আমি অ্যাডজেক্টিভ ফর্মটা ব্যবহার করতে পারবো? ওইখানে যদি আপনার স্পেসিফিক্যালি বলে দেয়, এক্সপ্লিসিটলি বলে দেয়
যে আপনাকে এই ফর্মটা ইউজ করতে হবে বা আপনি অন্য কোনো ফরম্যাট এটা আপনার ডেরিভেটিভ ইউজ করতে পারবেন না, সেক্ষেত্রে আপনার কি করতে হবে? সেক্ষেত্রে আপনাকে চেঞ্জ করার সুযোগ নেই। আর যদি এরকম বলে দেয় যে আপনি ডেরিভেটিভ বা আপনার অন্যান্য ফর্মগুলো ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আপনি ইউজ করবেন, এটাতে কোনো বাধ্যবাধকতা নেই। তবে আরেকটা কথা, এটা একটা মজার বিষয়, আপনি কিছু কিছু ক্ষেত্রে, যেমন এটা নিয়ে আলোচনা করা হয় না, এটা নিয়ে একটু আলোচনা করে দিই। আমি ভেবেছিলাম এই প্রশ্নটা আপনারা আপনি একজন করবেন, কিন্তু করেননি। এখন ধরুন যে এই সাস্টেইন শব্দটা, টেকসই, এটা আপনি প্রথমে একবার ইউজ করুন, কোথাও একটা সাস্টেইন আছে, সেখানে আমরা বললাম যে সাস্টেইন আমরা একবার ইউজ করে ফেলেছি, কিন্তু তারপরে যদি আরো একটা সেন্টেন্সের প্রয়োজনে সাস্টেইন শব্দটা আসে, তখন আমরা কি করবো? তখন তো আমরা দুইটা সাস্টেইনের নিচেই টান দিব, এরকম করে। তখন কিন্তু আমরা দুইটা সাস্টেইনের নিচে টান দিব না, আমরা যে প্রথমবার যে ইউজ করেছি বা আমরা মূলত যেখানে সাস্টেইন শব্দটাকে এমফাসিস করছি সেটার নিচে টান দিব, পরের বার যখন আমরা লিখবো তখন আর আমরা টান দিব না। আর ইউ ক্লিয়ার? জি ভাইয়া। ভেরি গুড। এখন আসি অ্যাম্প্লিফিকেশন। অ্যাম্প্লিফিকেশনটা হচ্ছে আপনাকে একটা কোটেশন দিয়ে দিল, আপনাকে একটা প্রভার্ব দিয়ে দিল, একটা প্রবাদ বাক্য দিয়ে দিল, আপনার এটাকে অ্যাম্প্লিফাই করতে বলবে। অ্যাম্প্লিফাই মানে কি? সম্প্রসারণ করতে বলি, যেটা বাংলাতে আমরা ছোটবেলায় শিখেছিলাম ভাব সম্প্রসারণ, তাই না? ভাব সম্প্রসারণ শিখেননি ছোটবেলায়? জি জি ভাই। দুর্জন বিদ্যান হলেও পরিত্যাজ্য, দেন কন্যারা বনে সুন্দর, শিশুরা মাতৃ শিশুরা মাতৃ করে। এই এই উক্তিটা কে দিয়েছিল বলেন বলেন তো? কন্যারা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, এটা কিন্তু আমরা সবাই পড়েছি। আমরা তো লিখেছি বটেই, কিন্তু এটা আমরা আমাদের এসএসসি পরীক্ষার দিকে এটা আমরা পড়েছি। এটা বলেছিল বঙ্কিমচন্দ্রের ভাই সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় পালামৌ গল্পে। মনে আছে পালামৌ গল্পের কথা? জি ভাইয়া। Yes. তো এরকম কোন একটা কোটেশন বা কোন একটা প্রভাব আপনাকে দিয়ে দিল, তখন সেটাকে আপনাকে কি করতে বলবেন? আপনাকে সেটা এক্সপ্যান্ড করতে বলবে, অ্যাম্প্লিফাই করতে বলবে, সেটা সম্প্রসারণ করতে বলবে। যেমন দেখেন, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন নিড, যে বিপদের সময় বন্ধুই হচ্ছে প্রকৃত বন্ধু, তাই না? এটা দ্বারা তো আমরা এটাই বোঝাই। এখন আপনি এই সেন্টেন্সের এই প্রভাবের যে অন্তর্নিহিত ভাবটা আছে, সেইটাকে ওর মিনিং রেখে আপনি একটা লেখা লিখবেন যে the proverb a friend in need is a friend indeed highlights the ultimate test of genuine friendship. এটা কি করে? যে জেনুইন ফ্রেন্ডশিপের একটা আলটিমেট টেস্টকে নির্দেশ করে বা হাইলাইট করে। অ্যাডভার্সিটি, তো ডিউরিং টাইমস অফ প্রসপারিটি, যেটা হচ্ছে অ্যাডভার্সিটির কথা বলছে, দুঃসময়ের কথা বলতেছে, খারাপ সময়ের কথা বলছে। ডিউরিং টাইমস অফ প্রসপারিটি, সাকসেস and happiness, it is easy to surround oneself with people who claim to be friends. ওই যে আমরা ছোটবেলায় পড়েছিলাম না, সুসময়ের দৈর্ঘ্যের মাঝে নাকি সুসময় অনেকেই বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেউ তারা নয়। এটা কিন্তু সত্য। ইভেন আপনারা আপনাদের যেহেতু এত বড় হয়েছেন, আমরা তো আর ছোট নেই, আমরা কিন্ডার গার্ডেনের স্টুডেন্ট না যে আমাদের প্রত্যেক বন্ধুকে আমরা সমান ভাবি বা আমাদের ফ্রেন্ডশিপ ফ্রেন্ড ফরএভার। আমরা ইউনিভার্সিটি গেলে আমরা শুরুতে কি করি? ফ্রেন্ডস ফরএভার নামে একটা গ্রুপ খুলি, তারপর আস্তে আস্তে সবাই হারায় যায়। ওয়েল, আমরা তো এতটুকু আসার পরে বুঝতে পেরেছি যে সবাই আসলে আমাদের প্রকৃত বন্ধু না। হ্যাঁ, তার মধ্যে কিছু আছে যারা জেনুইন ফ্রেন্ড, অনেকে তো আছে আবার সালমান শাহের ফ্রেন্ড ডনের মতো, তাই না? জি ভাই। এই ধরনের ফ্রেন্ড থেকে দূরে থাকবো। ভাই আপনি আইবিএ তে ঢুকে ফার্স্ট কোনো ফ্রেন্ডস ফরএভার গ্রুপ খুলেন নাই? আইবিএ তে উই আর সো ম্যাচিওর, আমরা এখানে সবাই ম্যাচিওর, আর আপনারাও এখন ম্যাচিওর। এখানে দেখা যাবে যে আমরা যদি ফ্রেন্ড ফরএভার গ্রুপ খুলি, এটা হচ্ছে ফান করার জন্য। যদি আমরা খুলি নাই, খুললেও আমরা ফান করার জন্য খুলবো। এইখানে এই বয়সে এসে আপনার ওইরকম অন্তরঙ্গ বন্ধু বা ছোটবেলার বন্ধুর মতো বন্ধু হওয়াটা সো ডিফিকাল্ট, বিকজ এভরিওয়ান ইজ সো ফোকাসড টু দেয়ার ক্যারিয়ার। তারা তাদের ক্যারিয়ার নিয়ে খুব চিন্তিত, বাট দে আর হেল্পফুল, তারা বেশ ভালো হেল্পফুল আছে। তারা আপনাকে পুশ করবে, তারা আপনাকে হেল্প করবে, তারা আপনাকে একটা পড়া বোঝাতে সাহায্য করবে। যেমন আমার ডিউরিং মাই ডিফিকাল্ট টাইম, আমার কিছুদিন আগে আমার বাবা মারা গেছে, তো ওই সময়টাতে আমি আমার ফ্রেন্ডদের হেল্প নিয়েছিলাম।
ফ্রেন্ডদেরকে বলেছিলাম যে আমি তো এখন টিচারদের সাথে কমিউনিকেট করতে পারবো না, ওই সময় আমাদের মিড এক্সাম চলছিল। তো এই এক্সামটা যেন একটু পোস্টপোন করি স্যার আমার জন্য। তো পার্সোনালি স্যার ওই ব্যাপারটা দেখেছেন এবং আমি সেই পরীক্ষাটা দেবো আগামীকাল। আগামীকাল স্যারের চেম্বারে আমাকে যেতে হবে, সেখানে গিয়ে আমি পার্সোনালি পরীক্ষাটা দেবো। এরকমই ফ্রেন্ডরা বা আপনার যে কলিগরা আছে, কলিগরা তো আপনাকে হেল্প করবেই। এখানে আসলে ওইরকম ফ্রেন্ড আপনার এক্সপেক্ট করাটা বোকামি হবে যে কেউ একদিন আপনার জন্য জীবন দিয়ে দিবে। ছোটবেলার যে ফ্রেন্ডশিপ ছিল, ছোটবেলার ফ্রেন্ডশিপ ছোটবেলার ফ্রেন্ডশিপ, ছোটবেলার যে বন্ধু ছোটবেলার বন্ধু, এটা বড় হয়ে হওয়াটা ডিফিকাল্ট। নাকি আমি ভুল বললাম? না ভাইয়া। এটা কিন্তু সত্য কথা। তো however, these fair weather friends often vanish when difficulties arise. এই যে সুসময়ের বন্ধুরা বা দুধের মাসিরা কি করে, বেশিরভাগ সময় হারিয়ে যায়, ভ্যানিশ হয়ে যায় যখন খারাপ সময় আসে। A true friend is one who stands by you during your darkest hours. একজন সত্যিকারের বন্ধু হচ্ছে সেই বন্ধু যে আপনার সবচেয়ে খারাপ সময় আপনার পাশে দাঁড়ায়। Yes, I met this kind of friends. আমি অবশ্যই এরকম বন্ধু বানিয়েছি আমার ইউনিভার্সিটি লাইফে বা আমার স্কুল লাইফে। আমার এরকম ফ্রেন্ড আছে যারা আমাকে আমার ডার্কেস্ট আওয়ারে, আমার ডিপ্রেসড সময়ে, আমার ফ্রাস্ট্রেটেড আওয়ারে আমাকে কি করেছে, পুশ করেছে, হেল্প করেছে, আমাকে উঠে দাঁড়াতে সাহায্য করেছে। এটা আমাদের লাগে, এটা আমাদের হিউম্যান বিং হিসেবে আমরা তো ইমোশনাল ক্রিয়েচার, তাই না? আমরা যতই বাইরে থেকে শক্ত খোলসে নিজের ইমোশনকে আবৃত করে রাখি, ঢেকে রাখি, ইভেন্চুয়ালি কিন্তু আমরা কোনো না কোনো সময় একটু সময়ের জন্য হলেও কি হয়ে যায়, ইমোশনাল হয়ে যায়, ভেঙে পড়ি। তো সেই সময়টাতে আপনার ভালো একজন বন্ধু থাকলে আপনাকে কি আসে, আপনাকে সে পুশ করে, সে আপনাকে শক্তি দেয়। আপনি ভালো একজন বন্ধুই হতে হবে তা না, আপনার একজন যদি ভালো মেন্টর থাকে, যেমন আমি আমার সাথে যে কোনো সময় আপনারা, যেমন আমি যাদেরকে গাইড করি, আমার পেইড কোর্সে যারা আছে বা আমার অফিসে এসে যারা পড়ে যান, তারা কি করে, তারা বলে যে ভাই আমি তো হচ্ছে ফ্রাস্ট্রেটেড ছিলাম, ডিপ্রেস ছিলাম, তো যখন আপনাদের সাথে কথা বলি বা আপনার সাথে কথা বলি তখন আমার নতুন করে কি হয়, মোটিভেটেড হই, ইন্সপায়ার্ড হই। আমি কিন্তু তখন তাদেরকে বলি আমাদের বা যে একজন ইনস্ট্রাক্টরের কাজই তো এইটা। আমি কিন্তু আপনাকে নতুন করে কিছুই শেখাতে পারবো না, এটা ইম্পসিবল। টিচিং এর যে কথাটা আমরা বলি, একজন মানুষ আর একজনকে কিছু শেখাতে পারে না যদি তার ক্যাপাবিলিটি না থাকে, যদি তার সেই অ্যাবিলিটিটা না থাকে। এখন দেখেন কোন একজন টিচার সে দাবি করলো যে আমি অনেক ভালো শিখাই, তাহলে কিন্তু সে পৃথিবীতে কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে। কিভাবে? তো ঠিক আছে, আপনি খুব ভালো শেখান, আপনি একজন গাধা স্টুডেন্টকে বা যে একজন কোনো কিছুই পারে না তাকে আপনি আইবিএ তে চান্স পেয়ে দেখান, তাকে আপনি আইবিএ তে চান্স পেয়ে দেখান, এটা কিন্তু ইম্পসিবল। আপনারা যারা চান্স পাবেন আপনাদের নিজের জোরেই পাবেন, আপনাদের নিজের ক্যাপাবিলিটি, নিজের পটেনশিয়ালিটি বা নিজের ইফোর্টের জন্যই পাবেন। তবে আমাদের মধ্যে বা আমার মধ্যে যারা ইনস্ট্রাক্টর আছে তারা জাস্ট আপনাকে পুশ করবে, তারা কোচ হিসেবে, গাইড হিসেবে, মেন্টর হিসেবে আপনাকে বলবে যে follow this line, you shouldn't go this way, you must do this, you must complete this work within this time period। এরকম ভাবে আপনাকে গাইড করবে, পুশ করবে, মোটিভেট করবে। এতটুকুই আমাদের কাজ। বুঝতে পেরেছেন? জি। এটা নিয়ে আমাদের সাইফ রহমান খানি দেখবেন যে আপনাদেরকে প্রথম ক্লাসেই বলবে যে একজন টিচারের কাজ হচ্ছে টু সেন্সেশনালাইজ এন্ড টু ড্রামাটাইজ দ্য টপিক। কোন একটা টপিক বা কোন একটা কন্টেন্টকে সেন্সেশনালাইজ করে দেওয়া। মানে ওই টপিকটা সম্পর্কে আপনার মনে সেন্সেশন জাগিয়ে দেওয়া, আপনার জানার আগ্রহ বাড়িয়ে দেওয়া, আপনার শিখতে উদ্বুদ্ধ করা। শিখবেন তো আপনিই, আমি কি আপনাকে শিখাই দিতে পারবো? বলেন। না ভাই। শিখাই কিন্তু দিতে পারবো না, আপনাদেরকে শিখতে হবে। তো আমি আপনাদেরকে এই যে ক্লাস করাচ্ছি, পড়াচ্ছি, আমি বড় বড় কোনো সময় এরকম দাবি করবো না যে আমার সাথে আপনি কাজ করছেন বলে আপনি হয়ে যাবে 100%, ব্লা ব্লা ব্লা। এগুলো আমি কখনোই বলবো না। আপনার রিপোর্ট দিবেন, আমি আপনাকে গাইড দেবো, আপনার 100% হতে বাধ্য। আর আপনি করবেন না, আপনি শুধুমাত্র আপনার ইনস্ট্রাক্টরের উপর বা আপনার কোনো একজন সিনিয়র ভাইয়ের উপর ডিপেন্ড করে রাখবেন, তাইলে সম্ভব। তাহলে লাইফে কোনো জায়গাতেই প্রোগ্রেস করা সম্ভব না। তাইলে যারা ছেলে আছেন তারা একভাবেই প্রোগ্রেস করতে পারেন যে কোনো একজন কোটিপতির মেয়েকে বিয়ে করে ফেলেন। আর যারা মেয়ে আপু আছেন তারা বিশেষ ক্যাডার বা যাদের অনেক বড় বিজনেস আছে তাদেরকে বিয়ে করবেন। ঠিক আছে? এখন আসি আমরা আমাদের মূল আলোচনায় আসি। আমরা ডার্কেস্ট আওয়ারের কথা বলছিলাম, সেখান থেকে আমরা এত কিছু চলে গিয়েছি। ভাই কোটিপতি মেয়ের নাম্বারটা দিলে ভালো হইতো। আরে কোটিপতি মেয়ের নাম্বার থাকলে কি আমি এখানে পড়াই নাকি? আপনি লাইফে ভাই অনেক খুঁজতেছে মনে হয়।
আসল কথা ভাই জীবন আপনার, যুদ্ধে পিছিয়ে গেলেন আপনি। হ্যাঁ সেটাই দেখছি, তবে একটা ব্যাপার আছে বুঝতে পারছেন, যে নিজে আপনি যখন কোনো কিছুর জন্য একটা ডিজার্ভিং হবেন, আপনি সেটা নিজে গেইন করবেন, নিজে অ্যাচিভ করবেন, এর চাইতে শান্তি বা মেন্টাল স্যাটিসফ্যাকশন আর কিছু নেই এই দুনিয়া, বুঝতে পেরেছেন? জি জি ভাই। 12th ফেল সিনেমার কথাটা আমি বারবার উদাহরণ দিই। 12th ফেল সিনেমাতে মানুষকে জিজ্ঞাসা করেছিল যে আরো তো অনেক স্টুডেন্ট আছে, তারা হচ্ছে কি, তারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, তারা আরো ভালো পড়ে, তারা ইংলিশ ভালো পড়ে, আপনি তো ইংলিশও ভালো জানেন না। কোন একটা ওয়ার্ডের কথা বলে, প্রভোকেটিভ বা কোনো একটা ওয়ার্ডের কথা বলে, সেটা মিনিং মানুষ ওই সময় বলতে পারে না, তাহলে আপনাকে কেন সিলেক্ট করবেন? তখন মানুষ বলে যে আই এম মোস্ট ডিজার্ভিং, তাই না? যে আমি যেগুলো সাফার করছি, जो सब कुछ मैंने झेला था, मैंने देखा था, ওই জিনিসগুলা বা ওই সিচুয়েশন গুলা ওই সকল প্রিভিলেজড স্টুডেন্ট গুলা বা প্রিভিলেজ অ্যাসপিরেন্ট গুলা কি করে নাই, সাফার করে নাই। দ্যাটস ওয়াই আই এম দ্য মোস্ট ডিজার্ভিং। সো ডিজার্ভিং, দেখবেন যে ফাইনালি আপনার কাছে যখন অ্যাচিভমেন্টটা আসবে, দিস ইজ দ্য মোমেন্ট, বুঝতে পেরেছেন? তা আমি তো আমার সবটুকু দিয়ে আইবি এর জন্য প্রিপারেশন নিয়েছিলাম, এবং আমার জন্য বেস্ট মোমেন্ট ছিল যে আমার বাবাকে নিয়ে যখন আমি আইবি ঢাকা ইউনিভার্সিটিতে গিয়ে সরাসরি ভর্তি হলাম, এটা হচ্ছে আমার জন্য প্রাউড মোমেন্ট ছিল। এরপরে হয়তো আরো অনেক মোমেন্ট আসবে, সেখানে বাবা নাই, কিন্তু যখন তার কথা মনে করবে, তবে আমার কি, তবু আমার প্রাউড ফিল করি, কারণ বাবা তো অন্তত দেখে গেছে যে ক্র্যাকড বাংলাদেশের টাফেস্ট এন্ট্রান্স এক্সাম। এরকম প্রাউড মোমেন্ট গুলো নিজের লাইফে ক্রিয়েট করেন, তাহলে দেখবেন যে এটা আসলে মিনিংফুল। রিপোর্ট কখনোই পানিতে যাবে না। ওকে, ওয়েল, অফারিং ইমোশনাল। আপনার বাবা আপনার সাফল্যের প্রথম সিঁড়িটা দেখে গেছে, সমস্যা নাই। হ্যাঁ, তবে আমার বাবা এতটুকু ডেফিনেটলি জানতেন আই উইল ডু সামথিং ইন লাইফ, এতটুকু তার বিশ্বাস ছিল। তবে সৃষ্টিকর্তার ইচ্ছা, এখানে আসলে আমাদের বলার কিছু নেই, তাই না? আপনি কি সবার ছোট? ওকে, আমরা হচ্ছে আমাদের মূল পড়াশোনাতে আসি। অ্যাডভার্সিটি অ্যাক্টস অ্যাজ এ ফিল্টার। আপনার খারাপ সময়গুলো বা দুঃসময়গুলো আপনার কি করবে, ফিল্টার হিসেবে কাজ করবে। মানে আপনার জীবনে কারা থাকার যোগ্য বা কারা থাকার যোগ্য না, সেপারেটিং মেয়ার অ্যাকুয়েন্টেন্স, মানে যারা নামমাত্র আপনার জানাশোনা, ফ্রম লয়াল কোম্পানি, আপনার বিশ্বস্ত বন্ধুদের থেকে আপনার যারা এই যে শুধুমাত্র আপনার ভালো সময় থাকে, খারাপ সময় থাকে না, তাদেরকে কি করে দিবে, আলাদা করে দিবে অ্যাডভার্সিটি। Therefore, the authenticity of a friendship is not measured by the good time shared, but by the unwavering support provided during times of genuine need. সুতরাং ট্রু ফ্রেন্ডশিপটা আমরা কি করতে পারি না, ভালো সময় কারা আপনার পাশে ছিল, কারা আপনার সাথে পার্টি করেছে, কারা আপনার সাথে ট্রিট দিয়েছে, কারা মজা করেছে, এটা দিয়ে আপনি মেজার করতে পারেন না। আপনার খারাপ সময় কি আপনার পাশে এসে দাঁড়িয়েছে, কে আপনাকে সাপোর্ট করেছে, কে আপনাকে পুশ করেছে, তারা হচ্ছে আপনার রিয়েল। Is it clear or not? ক্লিয়ার ভাই। তারপর আরো একটা রাইটিং আছে, বিউটি ইজ ইন দ্য আই অফ দ্য, এটা এক্সপ্লেইন করলাম না। এখন গুরুত্বপূর্ণ কিছু কথা বলে, এখানে আরো কিছু রাইটিং এর টাইপ আছে, এগুলো সচরাচর আসে না, তবু একবার যখন আপনার ডকুমেন্টটা পাবেন একবার দেখে নিন। ওকে, ওকে ভাই। তো দেখেন এখন আমরা রাইটিং এর কিছু ট্রিক এবং সাজেশন ট্রানজিশন শেয়ার করি। যে ইন্ট্রোডিউসিং আর অপিনিয়ন, আপনার অপিনিয়ন ইন্ট্রোডিউস করার ক্ষেত্রে আমি তো আপনাকে একটা টেমপ্লেট দিয়ে দিচ্ছি, সেটার পাশাপাশি আপনি এগুলো ইউজ করতে পারেন, যে ফিলোসফার্স হ্যাভ দ্যাট ভিউ, এই টপিক সম্পর্কে তারা এরকম বলে, বা ইন টার্মস অফ মাই ভিউ, যখন আপনাকে সরাসরি বলবে হোয়াট ইজ ইউর অপিনিয়ন, তখন এটা ইউজ করবেন, তাছাড়া কিন্তু এটা ইউজ করবেন না। তাছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই দিস এসে আর্গুজ দ্যাট, ওইটা ইউজ করবেন। আর কখনোই আপনার রাইটিং এ সেকেন্ড পার্সন ইউজ করবেন না, ইউ। এইটা আজ থেকে 100% অ্যাভয়েড করার ট্রাই করেন। কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি যখন ইউ দিয়ে লিখবেন, শেষের দিকে যখন রিকমেন্ডেশন দিবেন যে ইউ শুড ডু দ্যাট, ইউ শুড ডু নট, ইউ শুড নট ডু দ্যাট, তখন একজন এক্সামিনারের বা যে আপনার খাতায় অ্যাসেস করবে, তার কি মনে হবে, দেখো তো এই স্টুডেন্টটাকে আমাকে সে কি সাজেস্ট করছে নাকি, সে কি আমাকে অ্যাডভাইস দিচ্ছে, ব্যাপারটা এরকম মনে হয় না ইউ দিয়ে লিখলে। সুতরাং আমরা সেকেন্ড পার্সন কি করবো, অ্যাভয়েড করবো। ক্লিয়ার অর নট? জি ভাই। আমার ক্লাসে রেসপন্সিভ হতে হবে, আমার ক্লাসে আপনাকে 100% ইফোর্ট দিতে হবে, রেসপন্সিভ হতে হবে, পড়াশোনা করতে হবে, তাহলেই আমি এই প্রোগ্রামটা আপনাদের জন্য চালাবো। তাছাড়া যদি আমি দেখি আপনাদের কি আগ্রহ নেই, তাহলে কিন্তু আমি এখানে, যেহেতু আপনাদের সাথে আমার কি নাই, ফাইন্যান্সিয়াল কোনো ট্রানজাকশন নাই বা মনিটারি ট্রানজাকশন নেই, তাহলে কিন্তু আমি এটা বন্ধ করে দিই। সো আমি চাইবো যে আপনারা ভালোভাবে পড়াশোনা করেন, এখান থেকে 100% আপনি নিয়ে যান। যেই প্রোগ্রাম আপনি 10,000 বা
মোর দেন 6,000 7,000 8,000 দিয়ে আপনাকে পারচেস করতে হবে, সেটা আমি আপনাকে ফ্রি দিচ্ছি, কিন্তু আপনাকে কি দিতে হবে? আপনার রিপোর্ট দিতে হবে। রিপোর্ট দিয়ে এটাকে ক্র্যাক করতে হবে। ভাইয়া এইটা আমি হচ্ছে আপনার কাছ থেকে আমার চাওয়া। একটা কথা বুঝতে বলতে পেরেছেন? চাচ্ছি। ভাইয়া একটা কথা Right? বলতে ভাই একটা কথা বলতে জি ভাইয়া, Sure. ধরেন হচ্ছে যে ভাই কোয়ান্টিটি তো ম্যাটার করে না, কোয়ালিটি ম্যাটার করে। ধরেন বাই এনি চান্স যারা হচ্ছে যে মানে রেগুলার ঠিক মতো মানে অ্যাক্টিভ থাকবে, তো ধরেন এখানে হচ্ছে যে আপনার হয়তো কোয়ান্টিটিটা অনেক কম হতে পারে। সো যদি আপনি অফ করে দেন তাহলে আমার মতো যারা যে বান্দাগুলো থাকবে তারা তো একটা ঝামেলায় পড়ে যাবে তাহলে। ওকে, এমন যদি হয় যে আপনাদের প্রোগ্রামে আমি দেখতে পাচ্ছি যে খুব অল্প সংখ্যক স্টুডেন্ট আছে যারা একদম ভালোভাবে আসলে ইনফোর্ম দিচ্ছে, আসলেই প্রস্তুতি নিতে চাচ্ছে, তখন এই প্রোগ্রামটা আর আমি পাবলিকলি চালাবো না। তখন আমি আপনাদেরকে ফ্রি চালাবো দরকার হয় প্রয়োজনে, আপনাদেরকে পার্সোনালি আমি লিঙ্ক শেয়ার করে দেবো, পার্সোনালি আপনারা ক্লাস করবেন। কারণ আমার তো এত বেশি ক্রাউড প্রয়োজন নাই যেখানে ক্রাউড উপকৃত হচ্ছেন, তাই না? জি জি ভাই, ভাইয়া। হ্যাঁ, এটা সলভ দিয়ে ট্রাই করবো। গ্রেট। এসেনশিয়াল ট্রানজিশনাল ওয়ার্ড এবং ট্রানজিশনাল ওয়ার্ড বলতে আপনি যখন নতুন করে হুট করে একটা কিছু ইন্ট্রোডিউস করতে চাচ্ছেন, যেমন ওই যে ওইখানে কি ছিল, একটা কথা বলতে বলতে আপনি বলে ফেলেন কি হয় এবার, যাই হোক, এই ধরনের ওয়ার্ডকে আমরা কি বলছি? ট্রানজিশনাল ওয়ার্ড, যেটাকে আপনি পরবর্তীতে অন্য একটা থট বা অপিনিয়ন প্রেজেন্ট করতে চাচ্ছেন। তো এই সকল ক্ষেত্রে আমরা কি ইউজ করি? যে আপনি যখন আরো অধিক ইনফরমেশন দিতে চান তখন অ্যাডিশনালি, ফার্দার, মোরওভার, কাপলড উইথ, নট টু মেনশন, এক্সাম্পল দিতে চাইলে ফর ইনস্ট্যান্স, নোটেবল, স্পেসিফিক্যালি, এগুলো শুধুমাত্র আইডিয়ার জন্য না, লাইভ এবং শিখে রাখেন। কেননা আপনি যদি সবসময় একই জিনিস 3-4টা উদাহরণ দিতে গেলেন, ফর এক্সাম্পল যদি প্রত্যেক ক্ষেত্রে বলেন, কেমন শোনাবে না? কেমন মনোটোনাস শোনাবে, একঘেয়ে শোনাবে। সুতরাং আপনার লেখাতে কি আনতে চাইলে আপনার লেখাটাকে লাইভলি করতে চাইলে এই ধরনের ওয়ার্ডগুলো ব্যবহার করাটা খুব বেশি কাজে দিবে। ক্লারিফাই করার জন্য আপনি আরেকটু ভালোভাবে ক্লারিফিকেশন দিতে পারছেন ইন আদার ওয়ার্ডস। অন্যভাবে বলতে গেলে অন্য কথায় বলা যায়, দিস ইজ টু সে, এটা বলা যায় আন্ডার সার্টেন সার্কামস্ট্যান্সেস, নির্দিষ্ট অবস্থায় বা আন্ডার সার্টেন সার্কামস্ট্যান্সেস, সেটা কখন কি বলা যায়। কনসিকুয়েন্সেস প্রেজেন্ট করার ক্ষেত্রে সাবসিকুয়েন্টলি, ফলাফলস্বরূপ, দেয়ারফর, সুতরাং, কনসিকুয়েন্টলি, ফলাফলস্বরূপ, থাস, এভাবে বলা যায়। কম্পেয়ার করার ক্ষেত্রে কি? কনভার্সলি, নেভারদালেস, whereas, on the contrary, আর সামারাইজ করার ক্ষেত্রে সব কিছু অল টুগেদার, on balance, to put in briefly, in the final analysis, এরকম ভাবে ট্রানজিশনাল ওয়ার্ড গুলো ইউজ করবে। কমন মিস্টেক যেটা আপনাদেরকে কি করতে হবে? অ্যাভয়েড করতে হবে। এটা দেখেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ভুলটা কখনোই করা যাবে না। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাসে একটা আমি ভিডিও শেয়ার করেছিলাম, যেটা আমি অনেক আগে করেছিলাম, মোর দেন 6 মান্থ বা 5 মান্থস আগে। সেই ক্লাসটা কারা কারা করেছেন বলেন তো? করেছি ভাইয়া, লাস্টটা করেছি ভাইয়া, কিন্তু মনে নাই। ক্লাসটা ওই ক্লাসটা যদি আপনি ভালোভাবে বুঝে থাকেন আর একটু প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু আপনার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে আর কোনো কি থাকবে না, কনফিউশন থাকবে না। সুতরাং ওই ক্লাসটা দেখে নিন। আপনাদের সাবজেক্ট ভার্ব নেক্সট ক্লাস কবে হবে আই রিয়েলি ডোন্ট নো। সুতরাং ওই ক্লাসটা আগে আগেই দেখে নিন, তাতে করে আপনার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে কনফিউশনটা আছে সেটা দূর হয়ে যাবে। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ভুলটা আমরা কখনোই করবো না। তারপরে আসি যে ইনকনসিস্টেন্ট টেন্স আমরা কখনো ইউজ করবো না। ইনকনসিস্টেন্ট টেন্স মানে কি? আমি একবার বললাম যে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে শুরু করলাম, তারপর পাস্ট ইনডিফিনিট টেন্স, তারপর ফিউচার ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, এরকম ইনকনসিস্টেন্ট করবো না। আমি কি করবো? কনসিস্টেন্ট টেন্স ইউজ করবো। প্রেজেন্ট ইনডিফিনিট করলে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট লিখলে পাস্ট। বুঝতে পেরেছেন? জি। জি ভাই, Clear. টেন্সের সিকোয়েন্স মেনটেন করতে হবে। ওকে, জগা খিচুড়ি বানানো যাবে না। ওকে। তারপরে আমরা কি ছিলাম? আমরা কনসিস্টেন্সি নিয়ে কথা বলছিলাম। আপনি বললেন যে হ্যাঁ, জগা খিচুড়ি বলবে। ইউ আর রাইট, 100% রাইট। আমরা কি করবো না? জগা খিচুড়ি বানাবো না। তারপরে কোচিং ইনস্টেড অফ প্যারাফ্রেজিং। এই কোচিং এর ব্যাপারটা হচ্ছে কি, আমাদের ফোকাস রাইটিং এর ক্ষেত্রে কোচিং লাগে। আমরা আর্গুমেন্টেটিভ বা এমনি নর্মাল রাইটিং এর ক্ষেত্রে কোচিং আনবো না। কোচিং এর চাইতে প্যারাফ্রেজিং করা হবে, সেটা হচ্ছে আপনার ভাষায় লেখা বলে। কিন্তু কিছু কিছু লেখা যদি এমন হয় যেটাকে আসলে প্যারাফ্রেজ করা যায় না, প্যারাফ্রেজ করলে সেই লেখাটা বা বাক্যটা
কি হয়, সৌন্দর্য নষ্ট হয়, সেই ক্ষেত্রে আমরা কোচিং করতে পারি। তবে আমি বলবো যে ভাই আইবি এর ক্ষেত্রে কোচিং আমরা করি না, যেমন কোচিং আপনারও করা প্রয়োজন নেই। তবে ফোকাস রাইটিং লিখলে তখন কোডিং অবশ্যই করবো। কোডিং করলে ভালো হবে, সবাই করতে বলে, সুতরাং এটার অবশ্যই কি আছে, কারণ আছে। রান অন সেন্টেন্স, রান অন সেন্টেন্স মানে কি, কানেক্ট ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস ইউজিং ফ্যানবয়েস অ্যাকম্পানিড বাই কমা। আমরা কি করব, যখনই আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজেস অ্যাড করবো তখন কিন্তু আমাদের অবশ্যই একটা কি দিতে হবে, কোঅর্ডিনেটিং কি দিতে হবে, কনজাংশন দিতে হবে, ফর এন্ড বাট ইয়েট এগুলো দিতে হবে, তাছাড়া কিন্তু আমাদের ভুল হয়। আর এই ক্ষেত্রে এইটা কমা স্প্লাইসিংটা একসাথে শিখে রাখবেন, যে কমা স্প্লাইসিং এর ব্যাপারটা বলতেছে কি, আমরা কখনোই দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে একসাথে কমা দ্বারা কি করতে পারবো না, যুক্ত করতে পারবো না। আমাকে অবশ্যই কি আনতে হবে, এই যে ফ্যানবয়েস, ফ্যানবয়েস এটা হচ্ছে একটা অ্যাকর্ডিং, যেটাতে আমরা মনে রাখি ফর এন্ড নট বাট ফর ইয়েট সো। এটা ওয়ার্ডিনেস, আমরা ওয়ার্ডিনেস পরিহার করবো। আপনার কাছে অনেক ভোকাবুলারি আছে বলে যে আপনি একদম প্যাঁচায় বা গুছায় কমপ্লেক্স করে প্রেজেন্ট করবেন তা না। যে কোনো একটা লেখার উদ্দেশ্যই থাকে যে পাঠককে আনন্দ দেওয়া। এটা আমরা প্রমোদ চৌধুরী বা কারো কাছ থেকে পড়েছিলাম, তাই না? আমাদের বাংলা বইতে কোথায় যেন লেখা ছিল, 9 একটা বই। আপনার লেখার উদ্দেশ্য হচ্ছে পাঠককে আনন্দ দেওয়া, পাঠক যেন সেটা পড়ে কি পায়, মজা পায়। সো আপনার লেখাটা এরকম হতে হবে। এটা তো আপনি থিসিস লিখছেন না, এটা তো আপনি আর্টিকেল লিখছেন। ওকে, জি ভাই, এটা বাংলায় পড়ছি, সাহিত্যের খেলা। ইয়েস ইয়েস। সো আপনার লেখাটা খুব বেশি ওয়ার্ডে, খুব বেশি কমপ্লেক্স জার্গন টার্গন ইউজ করে এটাকে জগা খিচুড়ি বানানোর কোনো প্রয়োজন না। একদম প্রাঞ্জল সিম্পল ইজি ল্যাঙ্গুয়েজে লিখে ফেলবেন। তো এগুলোর উপর আপনারা প্র্যাকটিস করিয়েন, যে ইন্ট্রোডাস ওয়ার্ড, তারপর আপনি একটা লিখে ফেলেন। এগুলো তো এখন নতুন করে এক্সপ্লেন করার কিছু না, এটা তো আমরা অলরেডি দেখে আসছি। এখন এইখানে আমি কিন্তু সাজেশন দিয়ে রাখছি যে এই টপিকগুলোর উপরে আপনারা আপাতত প্র্যাকটিস করতে থাকেন। এখানে 50টার মতো টপিক দেওয়া আছে, আপনার মাথায় অনেক থাকে, অনেক সময় হয় যে আমি তো টপিক খুঁজে পাচ্ছি না, কিসের উপরে আমি প্র্যাকটিস করব। এই বিষয়গুলো কনফিউজ না থেকে বা এই বিষয়গুলোর ধাঁধায় না পড়ে এখানে যে সকল টপিক আছে প্রথমে সেগুলো শেষ করে ফেলেন। তারপর ডেইলি স্টার থেকে বা যে সকল রেপুটেড আমাদের দেশে কি আছে, নিউজ পেপার আছে বা বাইরের নিউজ পেপার আপনি পড়তে পারেন, সেগুলো এডিটোরিয়াল যে টিউটোরিয়াল পড়ে পড়ে আপনার লেখার দেখবেন যে একটা যথেষ্ট ভালো স্কিল অর্জন করে ফেলবে। বুঝতে পেরেছেন? ভাই এই পিডিএফটা কোথায় পাবো, এই যে 50টা মোস্ট এই ইম্পর্টেন্ট? পিডিএফটা আমি হচ্ছে আপনাদের পেজে দিয়ে দিব, প্রেজনের যে পেজটা আছে সেই পেজে দিয়ে দেবো, এবং তারপরে পরবর্তীতে আপনাদের প্রয়োজন হলে আমি গ্রুপে দিয়ে দেবো, যন্ত্রণা ওই পেজে ডেফিনেটলি পাবেন। আর যত সকল আমাদের ইনফরমেশন আছে সবকিছু আপনি প্রেজনের ফেসবুক পেজে পেয়ে যাবেন। এটা নিয়ে চিন্তা করার কারণে আর আমি সবসময় চিন্তা করি যাতে করে আপনারা একজন স্টুডেন্টের সবচেয়ে কম সময়ে সেগুলো খুঁজে বের করতে হয়। তারপরে আমি তো সেগুলো গ্রুপে শেয়ার করেই দিই, ক্লাসের লিঙ্ক বলেন বা এটা বলেন সেটা বলেন। So, এটা ছিল আজকে আমাদের ক্লাস, রাইটিং এর ক্লাস, কম্প্রিহেন্সিভ রাইটিং মাস্টার ক্লাস। আমি তাহলে ক্লাসটা আমি এখানে ক্লোজ করি। নাও ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন ফিল ফ্রি টু আস্ক মি। লেট মি ক্লোজ দ্য সেগমেন্ট ফ্রম হিয়ার। ইয়েস, গো অ্যাহেড। ভাইয়া ওই 50টা যে টপিক গুলো দিচ্ছেন এগুলা কি মানে রাইটিং এর ক্ষেত্রে এআই ইউজ করে ব্যবহার করতে পারি মানে পড়ার জন্য নাকি? এটা আপনি এআই প্রথমে ইউজ করেন, আমি এআই ইউজ করতে কখনোই আপনাদেরকে কি করবো না, নিরুৎসাহিত করবো না। এআই ইউজ করে আপনি প্রথমে ওই রাইটিংটা একবার পড়েন, তারপরে সেটা আপনি নিজের মতো করে লেখেন, অথবা আপনি দেখেন যে আপনি কতটুকু লিখতে পারছেন। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। তবে শুধুমাত্র এআই এর উপর ডিপেন্ডেন্ট হবেন না, কারণ এআই তো আপনি পরীক্ষার হলে থাকবেন না। এআই এখন আপনাকে চমৎকার লেখা দেবে। ইভেন এআই যত সুন্দরভাবে লিখতে পারবে, আমি একজন আইবিএতে স্টুডেন্ট, আইবিএতে পড়ালেখা করি, আমিও কিন্তু তত সুন্দরভাবে লিখতে পারবো না। তবে এআই তো আপনার পরীক্ষার হলে থাকবে না, এটা আপনাকে তো বুঝতে হবে। তো এআই হেল্প নিন, কিন্তু লেখার চেষ্টা নিজে করুন। ওকে, হচ্ছে এআই থেকে আগে বের করে তারপরে হচ্ছে নিজে নিজে বাসায় প্র্যাকটিস করবো আর কি। হ্যাঁ, করতে পারেন, এটা খুব ভালো একটা পদ্ধতি। ধারণা নেওয়ার জন্য তো আইবে। ভাইয়া ভাইয়া ভোকাবুলারি নিয়ে কোশ্চেন ছিল, কিভাবে মেমোরাইজ করবো বা কিভাবে আয়ত্ত করতে পারি? আচ্ছা, ভোকাবুলারি নিয়ে আমি নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করবো। ভোকাবুলারি নিয়ে পেইন খাইন না। আমি আমার প্রিপারেশনের সময় মনে হয় অনেক বেশি ভোকাবুলারি পড়েছিলাম। সো I already know all the strategies, how to memorize vocabulary, how to remember vocabulary, এগুলো সবগুলো নিয়ে আলোচনা করবো। এটা নিয়ে আপাতত আমরা রাইটিং এর ক্লাসে রাইটিং নিয়ে আলোচনা করবো। ভোকাবুলারি নিয়ে আপনাদের স্পেসিফিক বা স্পেশাল ক্লাস নেই, খুব শীঘ্রই আসবে। আচ্ছা ঠিক আছে ভাই, ফোকাস রাইটিং নিয়ে কি আলোচনা হবে?
ফোকাস রাইটিং আইবিএ তে আসে না, সুতরাং ফোকাস রাইটিং নিয়ে আলোচনা হবে না। আইবিএ তে আসে না এমন কোনো কিছু নিয়ে আমি এখানে আলোচনা করব না, কেননা এতে করে আপনার অনেক বেশি কন্টেন্ট করতে গেলে দেখা যাবে যে আপনার যে কন্টেন্ট করা উচিত সেটা থেকে আপনার ডেভিয়েট হয়ে যাচ্ছে। হ্যাঁ, রাইটিং এর জন্য আমি যে বিষয়টা ফলো করতেছি সেটা হচ্ছে দ্য ইকোনমিস্ট যে নিউজ পেপারটা আছে, দ্য ইকোনমিস্ট নিউজ পেপারটা দেখলাম এখানে খুব ফরমালি লেখা, মানে রিটেনটা খুব খুব সুন্দরভাবে লেখা। এখন আমি রাইটিং এর জন্য দ্য ইকোনমিস্ট নিউজ পেপারটা আমি ফলো করতেছি, তো এটা কি আমার জন্য এনাফ? এনাফ বলতে আপনি যদি নিয়মিত প্র্যাকটিস করেন তাহলে ইকোনমিস্টের জায়গায় আপনি, যেমন আমি ডেইলি স্টার ফলো করতাম, ডেইলি স্টার দেখতাম, কেননা ডেইলি স্টারের যে টপিক গুলো আছে এটা হচ্ছে কি আমাদের দেশের সবকিছুর সাথে কি সামঞ্জস্যপূর্ণ, যেহেতু আমাদের দেশের টপিক গুলো ইস্যু গুলো নিয়ে লেখা হয়। সো সমস্যা নেই, আপনি ইকোনমিক্স দেখেন, দ্য গার্ডিয়ান দেখেন, নিউ ইয়র্ক টাইমস দেখেন, তবে আপনি নিয়মিত লেখেন, ওইগুলো আপনি দেখার পরে নিয়মিত সেটা প্র্যাকটিস করবেন, তাহলে আপনার সমস্যা হবে না। ভাইয়া আমি হচ্ছে কি গত বছর থেকে আপনাদের থেকে পরীক্ষা দিয়েছিলাম, ওই জন্য প্রিপারেশন নিয়েছিলাম। তো আমার ভোকাবুলারিটা মূলত হচ্ছে গ্যারন্সের 3500 ওয়ার্ড আমি পড়েছিলাম। তো তখন আমি হচ্ছে কি 3500 ওয়ার্ড। জি 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 জি। এর মধ্যে হয়তো 2500-এর মতো ওয়ার্ড আমার মাথায় আছে এখন পর্যন্ত। হ্যাঁ, ভেরি গুড, তো তাহলে তো আপনি যথেষ্ট রিসোর্সফুল আমি বলবো। তো সেক্ষেত্রে হচ্ছে আমি তখন হচ্ছে ওই প্রিপারেশনের জন্য আমি দ্য ডেইলি স্টার পড়েছিলাম, দ্য গার্ডিয়ান পড়েছিলাম। তো ওই মানে প্রিপারেশন থেকে আমি এখন হচ্ছে কি দ্য ইকোনমিস্ট একটু চেষ্টা করতেছি। তো ভেরি গুড, আসলে করতে থাকুন, এটা তো ভালো। আর এই সকল রাইটিং, সরি রিডিং হ্যাবিট, সেটা বই হোক পত্রিকা হোক, রিডিং হ্যাবিট কিন্তু আপনাদের অনেক হেল্প করবে। কেননা আইবিএ তো আপনাদের একদম আলটিমেট গোল না, আমাদের আলটিমেট গোল হচ্ছে একটা ভালো জব করা, বিসিএস ক্যাডার হওয়া, বা বাংলাদেশ ব্যাংকে ভালো জব পাওয়া, বাংলাদেশ ব্যাংকের যে অ্যাডিশনাল বা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আছে সেটা হওয়া। এই সকল ক্ষেত্রে কিন্তু আপনাদের রাইটিং খুব বেশি ভালো হতে হবে। আইবিএ রাইটিং এত বেশি করতে হয় না, এত বেশি প্র্যাকটিস করতে হয় না, ওই সকল ক্ষেত্রে তো কোনো স্কিপ করার সুযোগ নেই, তাই না? ভাই সেক্ষেত্রে আমার একটা এক্সপিরিয়েন্সের কথা বলে, আমি এবার বাংলাদেশ ব্যাংকে পরীক্ষা দিয়েছিলাম। তো আমার কাছে সবচেয়ে বাধা যে বিষয়টা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে, আমার জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে হচ্ছে মানে ওই যে ব্যাংকিং এন্ড ফাইন্যান্সিয়াল নলেজ, কম্পিউটার, মানে আইসিটি আর কি, এই দুটো সাবজেক্ট আমার জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে। আমি আসলে ইংরেজি এবং গণিতের জন্য আমার কোনো সমস্যাই হয় না বাংলাদেশ ব্যাংকের রেটিং পরীক্ষায় ওই আইবি এর প্রিপারেশন নেওয়ার জন্য। তো আমি মনে করি আইবি এর প্রিপারেশন নিয়ে আসলে বাংলাদেশ ব্যাংকের চাকরিগুলো আসলে ইজিলি পাওয়া যাবে। আমার সময় আইবিএ ছিল না অবশ্য। প্রিপারেশন, ইয়েস, আইবিএ প্রিপারেশন নিলে বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো পরীক্ষাতে আপনি ম্যাথ আর ইংলিশে আটকাবেন না, আমি 100% লিখে দিতে পারবো, কোনো সমস্যা নেই। জি ভাই, ওই মানে ব্যর্থতা থেকে ভাবতেছি এবার আরেকবার পরীক্ষা দেবো। ওটা আসলে একটু হেল্প করবেন ভাই। শিওর, কিন্তু শুরু থেকে আমি কিন্তু এরকম প্রোগ্রাম আপনাদেরকে অনেক, আমি শুরু থেকেই যখন হচ্ছে আইবিএ তে আসি তখন আমি বেশ কিছু ফ্রি ক্লাস করিয়েছিলাম, তারপরে অনেকে আমাকে রিকোয়েস্ট করে আমার পেইড কোর্সে ভর্তি হয়েছিল। এরপরে 3-4টা আপনার ইংলিশ বেসিক, ম্যাথ বেসিক পেইড কোর্স, এগুলো তাদের জন্য চালু করেছিলাম। সমস্যা নেই, আমি বরাবরই হেল্প করি। আর যারা আমাকে মেসেজ দেন, আপনারা কখনো কি দেখছেন যে আমি বিরক্ত হয়েছি? বা যারা আমাকে কল করেন, নক দেন, কখনো দেখেছেন? না ভাইয়া। সো ডোন্ট ওয়ারি, আই হেল্প ইউ। আচ্ছা, ধন্যবাদ। আর হেল্পিং ব্যাপারটা হচ্ছে কি জানেন, এই যে আপনারা এই ক্লাসটাতে এখন আছেন 40 জন, যদি 70 জন দিয়ে শুরু করেছিলেন, আস্তে আস্তে অনেকে ধৈর্য হারিয়ে ফেলেছেন, তার নেটওয়ার্কটা ব্যাপারটা হচ্ছে কি, এই যে আপনাদেরকে আমি ক্লাস করাচ্ছি বা আপনাদেরকে আমি কিছু জানানোর চেষ্টা করছি, এটা থেকে কিন্তু আমি আমার আমার এখানে একটা কি আছে, ফিডব্যাক আছে, আমি কিন্তু এখান থেকে কিছু একটা পাবো। সেটা হচ্ছে আপনি যখন ভালো জায়গায় যাবেন বা আপনি যখন বিয়েতে আসবেন বা কোন আরো ভালো জায়গায় যাবেন, সেখানে আপনার সাথে যদি কোনোদিন আমার পরিচয় হয়, আপনি কি পরিচয় দিবেন না? বলেন। অবশ্যই দিব অবশ্যই ভাই। ভাইয়া। হ্যাঁ, ইনশাআল্লাহ। ওইটুকুই যথেষ্ট, মানে অ্যাজ এন ইনস্ট্রাক্টর বা অ্যাজ এ সিনিয়র ভাই বা অ্যাজ এ কলিগ, ওইটুকুই যথেষ্ট। এরকম তো আমার ভাইয়া সাথে যদি অনেকের এবার দেখা আসলে হয়েছে। আইডিতে, যদি এবার আমি আসলে আইডিতে চান্স পাই, সর্বপ্রথম ভাই আপনাকে খুঁজবো ক্যাম্পাসে গিয়ে। ইনশাআল্লাহ, অবশ্যই, অবশ্যই। আরে আপনারা যারা আইবিএ তে ভাইভাতে, আপনারা ভাইভাতে উপস্থিত হওয়ার মানে কি বলে, ভাইভাতে উপস্থিত হতে পারবেন বা ভাইভাতে ডাক পাবেন, কল পাবেন, আমি আপনাদের সাথে সেখানে যাবো, ডোন্ট ওয়ারি। আপনাদের কি করতে হবে, কিভাবে, আপনাদেরকে তো আমি ভাইবার ট্রেনিং দেবো। আমার অফিসে আসবেন, অফিসে এসে সরাসরি ভাইবার ট্রেনিং নিয়ে, ভাইবা দিয়ে তারপর
ভাইবা দিতে যাবেন, যাতে ভাইবাতে আপনি কোনো ক্রমে বাদ না হন। আমি আপনাদেরকে এমন করে ট্রেন করবো, ভাইবাতে আপনার বাদ পড়ার কোনো প্রবাবিলিটি থাকে না। ভাইবাতে পাস করার কোনো সুযোগই দেওয়া যাবে না, কেননা Yes, ভাইবার ইম্প্যাক্ট আসলে কিরকম আমার হচ্ছে চান্স পাওয়ার ক্ষেত্রে? মানে ভাইবার ইম্প্যাক্ট ভাইবাতে আমি শুনলাম 100% গ্রোথ হবে। ভাইবাতে নাকি এত বেশি পার্থক্য হয় না। ভাইবাতে এত বেশি পার্থক্য হয় না, তাহলে দেখেন আমাদের সময় 1/3 এর বেশি বাদ পড়ে গেছে ভাইবা থেকে। 133 জনের মতো রিটেনে সিলেক্ট হয়েছিল, সেখান থেকে 50 জন বাদ গেছে, 83 জন মাত্র। হ্যাঁ, হ্যাঁ, এই 83 জন মাত্র পরীক্ষার ফাইনালে প্রশ্ন সিলেক্ট আসলে হয়েছে। আমার মাথার উপর দিয়ে গেছে। তাহলে আপনি বলেন যে কিভাবে ভাইবার ইম্প্যাক্ট থাকলো না? এবার আমি শুনলাম নাকি হচ্ছে সবচেয়ে বেশি ইম্প্যাক্ট মানে রেজাল্টের পার্থক্যটা হচ্ছে রিটেন এবং ভাইভাতে। গত বছর মানে আগের বছরগুলোর তুলনায় এই বছর 60-18 থেকে অনেক বেশি প্রভাব খাটাইছে হচ্ছে আমরা রিটেন এবং ভাইভা। যখন হচ্ছে সিনিয়র দু একজন ভাইয়ের সাথে কথা বললাম, আমাদের এই ইনস্টিটিউটের স্টুডেন্ট, যেমন প্রতি বছর কি হয়, 180 জনের মতো রিটেনে সিলেক্ট হয়, ফুল টাইমের জন্য 120 জন ফাইনালি সিলেক্ট হয়, ভাইবার পরে 60 জনের মতো বাদ পড়ে। তো ওই রেশিওটা হিসাব করে বড় ভাইরা আমাদেরকে আইবির বড় ভাইরা আমাদেরকে একটা ধারণা দিল, যেহেতু তোমাদেরকে এবার সিলেকশনই কম হয়েছে, 133 জনের মতো রিটেনে সিলেক্ট হয়েছে, তাহলে হয়তো বা তোমরা শেষ পর্যন্ত কমপক্ষে 100 জন পাস হবে, 100 জনের মতো ওরা নিবে। কিন্তু আমরা দেখলাম যে মাত্র 83 জন ফাইনালি সিলেক্ট হয়েছে। তো ভাইবা 100% ইফেক্ট হয়, ভাইবাতে ইম্প্যাক্ট হয়। ভাইবাতে আসলে এটা বলার কোনো সুযোগ নাই যে আমি রিটেনে সিলেক্ট হয়ে গেছি বলে আমার ভাই জব হয়ে গেছে, না। ভাইবাকে আমাদেরকে ট্রেন হতে হবে। আমি আপনাদেরকে সেরকম ভাবে বুলেট প্রুফ হইতে ট্রেন করবো যে ভাইবাতে যাতে আপনার কমপ্রমিট না থাকে, পাস করার কোনো প্রবাবিলিটি না থাকে। Clear? ভাই ভাইবা নিয়ে তো অনেক ভয় কাজ করে। আমি তো আপনাকে বলছি, আমি প্রয়োজনে আপনাদেরকে 3 দিনের ট্রেনিং দেবো, 3 দিনের সেশন দেবো, সমস্যা কি? ইনশাল্লাহ ভাই দেখা হবে। সমস্যা আছে কোনো? কোনো সমস্যা থাকার কথা না। ইনশাআল্লাহ ভাই। তো ঠিক আছে, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ফিল ফ্রি টু আস্ক মি, আদারওয়াইজ আই ক্লোজ দ্য সেশন হিয়ার। আপনাদের সাথে আমার ক্লাস করে পড়িয়ে মজা পাচ্ছি, আপনারা ইন্টারঅ্যাক্টিভ আছেন, রেসপন্সিভ আছেন, এন্ড ওয়ান ইম্পর্টেন্ট থিং, আমি আপনাদেরকে পেজে নিয়মিতই সবকিছু শেয়ার করব, ওখান থেকে নিয়মিত পেয়ে যাবেন। ডন ভাই, ভাই আমার একটু পিডিএফটা করে দিন। জি প্রশ্ন করুন। আচ্ছা আমার প্রশ্নটা হচ্ছে, আচ্ছা ভাই আগে করেন আপনি। ভাই আমি যে ব্যারন্সের যে 3500 ওয়ার্ড লিস্টটা পড়েছিলাম, তো আমি এখন আপনারা যে সাজেশন দিচ্ছেন যে ওয়ার্ড স্মার্ট 1 বা ব্যারন্সের P33 যে ওয়ার্ড লিস্টটা দিচ্ছেন, তো এই ওয়ার্ড লিস্টের বেশিরভাগ ওয়ার্ডই আমার পরিচিত। তো এই পরিচিত থাকার কারণে আমি যেভাবে ওয়ার্ডটা পড়তেছি, এখন আমি ওয়ার্ডটা পড়তেছি যে দ্য ইকোনমিস্ট নিউজ পেপার থেকে, দ্য গার্ডিয়ান নিউজ পেপার থেকে যে ওয়ার্ড গুলো পাচ্ছি, এখন আমি সেই ওয়ার্ড গুলোই শুধু পড়তেছি। এবং এটা কি আমার পড়ার এই স্টাডি করাটা ঠিক আছে নাকি হচ্ছে আমি ওই ওয়ার্ড ঠিক লিস্টে আছে, তো আপনার যেহেতু রিপিট হচ্ছে, তাহলে আপনি কেন সেগুলো বারবার বলবেন? এখন নতুন গুলো করেন, সমস্যা কি? তাই না? এটা কি ঠিক আছে? আমার স্টাডি প্ল্যানটা কি ঠিক আছে? এখন হচ্ছে আমি পত্রিকা এটা থেকে ঠিক আছে, এটা 100% ঠিক আছে। যেহেতু আপনার ঠিক আছে। অধিকাংশ ওয়ার্ড চেনা, সুতরাং আপনার ওই চেনা ওয়ার্ড গুলো এখন আর করে রাখবেন। ঠিক আছে। ভাই আমার একটা কোশ্চেন ছিল। ইয়েস, গো অ্যাহেড। আচ্ছা ভাইয়া, ভোকাবুলারি পার্টটা তো না আমরা মুখস্থ করে কভার দিতে পারবো, কিন্তু ভাই আমি হচ্ছে গ্রামার নিয়ে একটু বেশি স্ট্রাগল করতেছি, বুঝছেন? মানে কোন জায়গা থেকে প্র্যাকটিস করবো, বা আইবিএ বাদে অন্য গ্রামার গুলো আমি পারতেছি, কিন্তু আইবি এর গ্রামার প্র্যাকটিস করতে যাই হয়তো আমি একটু মানে বেশি স্ট্রাগল করতেছি। তো এখন কি করতে পারি এটার জন্য? এটা নিয়ে সমস্যার চিন্তার কোনো কারণ নেই, আপনাদের যে গ্রামারের ক্লাস হবে সেটাতে ইনশাল্লাহ কভার হয়ে যাবে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন, প্রিপারেশন নিতে থাকুন। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল, সরি, রাইটিং আমার একটা প্রশ্ন ছিল। শুনেছি যে আইবি এর রাইটিং এ আছে লিমিটেড জায়গা দেওয়া থাকে আর কি লেখার জন্য। এখন আমি যদি একভাবে প্র্যাকটিস করি আর দেখি যদি ওই জন্য অল্প জায়গা দেওয়া আছে, তখন হঠাৎ করে ছোট করতে গেলে আসলে মাইন্ডসেটটা কিভাবে কি এটা একটু মানে জায়গা সাফিসিয়েন্ট জায়গায় দেওয়া থাকবে, তো বেশি পরিমাণে অপ্রয়োজনীয় জায়গা আপনার দেওয়া থাকবে না। এমনটা না যে আপনাকে একদম একদম
কি বলে 4-5 সাইজের ফন্ট করে লিখতে হবে তা না। আপনার লেখার স্পেসিংটা ঠিক রাখেন, আপনার লেখার ওয়ার্ড গুলো খুব বেশি বড় না করেন, তাহলে তো হবে। যথেষ্ট জায়গায় আপনাকে দিবে, এমন না যে একদম 2 লাইনের মধ্যে আপনাকে একটা প্যারাগ্রাফ লিখতে বলবে, তাই কি বলবে? বা এক পেজে শুধুমাত্র এক পাশটাতে আপনাকে পুরো আর্গুমেন্টেটিভ রাইটিং লিখতে বলবে, তা বলবে না। এসব নিয়ে চিন্তার কোনো কারণ নেই। জি আচ্ছা, থ্যাংক ইউ ভাই। তো ঠিক আছে, দ্যাটস অল ফর টুডে। তাহলে আর আপনারা আমাদের ওয়েবজন ফেসবুক পেজে দয়া করে জানিয়ে দিন যে আমাদের ক্লাসগুলো আপনাদের কেমন লাগছে বা আমার ক্লাসগুলো কেমন লাগছে। এতে করে দেখা যায় যে উৎসাহটা বা আমার যে কি বলে, এটা একটা মোটিভেটর হিসেবে কাজ করে। এটা মনে হয় যে আমার আরো বেশি ইনথুজিয়াস্টিক করে। যেহেতু আপনারা উপকৃত হচ্ছেন, তাহলে আপনাদের আরো বেশি সময় দেওয়া উচিত, আরো বেশি ক্লাস করানো উচিত। এই প্রোগ্রামের পরে আরো আপনাদের জন্য যদি কিছু ব্যবস্থা করতে পারি সেটা করা উচিত, ভাইবার ট্রেনিং করা উচিত। ঠিক আছে, আমি কিন্তু আপনাদেরকে মনে করি যে আমরা কলিগ বা জুনিয়র ভাই কেউ আছেন, সিনিয়র আছেন, ক্লাসমেট আছেন, সমস্যা নেই। এখানে আপনারা আমাকে আলাদা করে দেখার কোনো সুযোগ নেই বা আলাদা করে দেখার প্রয়োজন নেই। বুঝতে পেরেছেন? আমার সময় আমার কাছে যে কোনো সময় রিচ করবেন। And I hate texting. আমি টেক্সটিংটাকে একটু হেট করি। সো ইউ ক্যান পার্সোনালি কল মি, আমাকে কল দিতে পারেন, কারণ আমি এই বিশ্বাসী আপনার সাথে আমি 30 সেকেন্ডে যেই কথা বলবো আপনাকে টেক্সট করতে গেলে আমার 5 মিনিট লাগবে। সেই জন্য আপনার যদি খুব বেশি ইমার্জেন্সি থাকে আমাকে কল দিতে পারেন, হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন, তাহলে ভাইয়া নেক্সট ক্লাস কবে হবে? নেক্সট ক্লাস আমি প্রয়োজনে জানিয়ে দেবো, খুব শীঘ্রই করবো, সমস্যা নেই। আচ্ছা, আসসালামু ঠিক আছে আলাইকুম। ভাই, আপনাকে অসংখ্য ঠিক আছে ভাই, সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। রুটিন নেওয়া যাবে? সরি, রুটিন রুটিনের ব্যাপারটা হচ্ছে কি, আমি একসাথে মাল্টিপল কাজে যুক্ত, বুঝতে পেরেছেন? আমি একটা অফিস সামলাই, তারপরে আমার পেইড কোর্স আছে 2-3টা, আমার স্টুডেন্ট আছে অফলাইনে যারা এসে আমার কাছে পড়ে যায়। আমি ওইগুলোর সাথে কম্প্রোমাইজ করে, ওইগুলোর সাথে ম্যানেজ করে আপনাদের ক্লাস টাইম বের করি। তো আমি যদি একটা স্ট্রিক্ট রুটিন দিয়ে দেই, সেটা দেখা যাবে যে আমি যদি একটা মেইনটেইন না করতে পারি, এটা একটা ডিসপিউট হবে। দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে আগেই জানিয়ে দেবো, 2 দিন আগে বা 1 দিন আগে জানিয়ে দেবো যে ক্লাস হচ্ছে। তো আপনারা সবসময় অ্যাক্টিভ থাকছেন, এটা নিয়ে চিন্তার কোনো কারণ না। যদি ক্লাস হয়, আপনি ক্লাসে আগ্রহী থাকতে চাইলে বা ক্লাস করতে চাইলে আপনি জেনে যাবেন, এটা নিয়ে চিন্তার কোনো প্রয়োজন নেই। ওকে ভাই। জি ভাইয়া। ওকে, দ্যাটস অল ফর টুডে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। হ্যাভ এ ভেরি গুড ডে। আসসালামু আলাইকুম।